আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের লাইভ ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গুণোত্তর ধারা ও অসীম ধারা। ঠিক আছে, আমরা গুণোত্তর ধারা ও অসীম ধারা আজকের ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করার চেষ্টা করব। খুব বেশি অঙ্ক নেই, 2-3টা করে টাইপ রয়েছে। মনোযোগ দিলে আজকের এক ক্লাসে এটা শেষ করা সম্ভব ইনশাল্লাহ। আমাদের ধারার উপরে 2টি ক্লাস নেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের সমান্তর ধারাতে আলোচনা অনেক বেড়ে গিয়েছিল, এর জন্য আমাদের ধারার উপরে মোট 3টি ক্লাস হচ্ছে। এবং ধরতে গেলে আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে মানসিক দক্ষতার পার্টে ধারার বা অনুক্রমের আরেকটা ক্লাস হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে মানসিক দক্ষতার পার্টে। ওকে, আপনারা যারা জয়েন করেছেন দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন সব কিছু ঠিক আছে কিনা। যারা জয়েন করেছেন দ্রুত আমাদের সাথে কমেন্ট করে সাথে থাকুন। আমরা একটু আমাদের পেড গ্রুপে লিঙ্কগুলো শেয়ার করে দিচ্ছি। ধরতে গেলে আরেকটা ক্লাস হবে, সেটা হচ্ছে মাহবুব হাসান, সব ঠিক আছে। সুলতানা রাজি, আসসালামু আলাইকুম স্যার, কেমন ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে রাজু ভাই কমেন্ট করেছেন আলহামদুলিল্লাহ সব ঠিক আছে। তারপর হচ্ছে তাশফিয়া সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে ইয়ংপু, ইয়ংপু তার নামটা পুরোটা আমি তানচাং গিয়া, সরি আপনার নামটা উচ্চারণ করা কঠিন। আমার একজন উপজাতি বন্ধু ছিল বন্ধু ছিল আমার ইউনিভার্সিটিতে, ওর নাম আমরা কেউ উচ্চারণ করতে পারতাম না, পরে আমরা নিজের একটা নাম দিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, তো যাই হোক, আপনার নামটা আপনার বা ডাকনাম থাকলে আমাদেরকে দিবেন, আমরা ওই ডাকনামে ডাকবো আপনাকে। আলুর দিশারি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মাহবুব হাসান কক্সবাজার থেকে দেখছি স্যার, থ্যাংক ইউ। রাইসা মোর সালিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর হচ্ছে সুবতন চঙ্গা, হ্যাঁ, আমার আগের যেই ভাই উনিও মেবি একই মানে উপজাতি অন্তর্ভুক্ত, তনচঙ্গা, উনি এরকম হবেন। বান্দরবন থেকে দেখছেন, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আনাস শামি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন এসকে, আসসালামু আলাইকুম স্যার, ইন্ডিয়া থেকে, থ্যাংক ইউ, কেমন আছেন ভাই? তারপর হচ্ছে দিলওয়ার হাসান সালাম দিয়েছেন। সালে আহমেদ রবিন, হ্যাঁ রবিন ভাই, 47তম বিসিএসের প্রিলিড তারিখ পিছিয়েছে, এখন প্রথমে পড়াশোনা শুরু করেন। তারপর হচ্ছে নাসরিন আক্তার, আসসালামু আলাইকুম স্যার। তারপর হচ্ছে সুজন চক্রবর্তী, নমস্কার স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন ভাই? কাজী শাম্মী, তারপর হচ্ছে সালে আহমেদ রবিন, স্যার আজকে আপনার ক্লাস এর ধারার ম্যাথ করলাম, ভালোই লাগলো, থ্যাংক ইউ। হায়াত সরকার, আজকে আমার প্রথম ক্লাস। তারপর হচ্ছে স্যার আমি নিউ। মুকুল হোসাইন, থ্যাংক ইউ। যারা নতুন জয়েন করেছেন তাদের কাছে আমার সাজেশন হচ্ছে আপনি ক্লাস ওয়ান থেকে সিরিয়ালে, যেমন আজকে আমাদের হচ্ছে লেকচার নাম্বার হচ্ছে 43, আপনি এই যে আগের যে লেকচার 1 থেকে 42 পর্যন্ত এগুলো সিরিয়ালি দেখবেন, তাহলে আপনার বেসটা তৈরি হবে। ঠিক আছে, আপনি লাইভ করেন, পাশাপাশি ওইখান থেকে সিরিয়ালি দেখবেন। এবং আপনাদের জন্য আরেকটা গুড নিউজ হচ্ছে, আপনারা এই বেচে ক্লাস 1 থেকে যেমন 60 পর্যন্ত পাচ্ছেন, নতুন যেই বেচটা শুরু হচ্ছে, এই বেচটা শেষ হওয়ার সাথে সাথে ওই বেচও আপনারা ক্লাস করতে পারবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর হচ্ছে জাহিদুল, সৈয়দপুর নীলফামারী থেকে। তারপর হচ্ছে রাবি আক্তার স্মৃতি, অনেকেই কমেন্ট করেছেন, আমরা অনেকের কমেন্ট পড়তে পারিনি, আস্তে আস্তে পড়বো। আমার একটা প্রশ্ন ছিল স্যার, বিগত সালের প্রশ্ন পড়তে গিয়ে দেখছি কিছু কিছু প্রশ্নের দুটো উত্তর দেওয়া আছে, পরীক্ষার হলে কি আমি একটা প্রশ্নের উত্তর পূরণ করব নাকি দুটোই? না, পরীক্ষার হলে আপনি একটি প্রশ্নের উত্তরই ফিল আপ করবেন, যদি দুটি থাকে একটি ফিল আপ করবেন। এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে দুটি কেস ঘটতে পারে, এক হচ্ছে যে সেট করছে উত্তরটা, হয়তো সে যেটা সেট করছে সেটা যদি হয় তাহলে আপনি নাম্বার পাবেন, আর যদি দেখা গেছে
এটা গুরুত্বপূর্ণ কোনো চাকরির পরীক্ষা হয়, যেমন বিসিএস বা ব্যাংকের এই বড় ধরনের পরীক্ষার পরে প্রশ্নটাকে আবার অ্যানালাইসিস করা হয়। অ্যানালাইসিস করে যদি কোনো ভুল থাকে ওই ভুলটাকে সবাইকে নাম্বার দেওয়া হয়। তাহলে অবশ্যই আপনারা একটি প্রশ্নের উত্তর করবেন। ওকে, তারপর হচ্ছে রাজু দাস, আদাব স্যার, আমি সিলেট বিমানবন্দর থেকে দেখছি। হ্যাঁ, আপনি বিমানবন্দর পুলিশে চাকরি করছেন মনে হয়, আপনার প্রোফাইলের ছবি দেখে বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে আব্দুর রহমান, স্যার আমিও নতুন। তারপর হচ্ছে শান্তি জীবন তঞ্চং, আমার নাম তঞ্চঙ্গা আমার নাম। ওকে, থ্যাংক ইউ শান্তি জীবন ভাই, আপনার জন্য শুভকামনা। তারপর হচ্ছে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ তিথি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমি আজকেই কিছুক্ষণ পূর্বে আপনার সাথে যুক্ত হলাম, আশা করি নিজেকে অঙ্কে কিছুটা হলেও এগিয়ে নিতে পারবে ইনশাল্লাহ। এই কথাটা আপনার ভালো লাগছে। হ্যাঁ, কিছুটা না, ইনশাল্লাহ ইমপ্রুভ হবে, সেই ধারণা আমি দিই। আমি এটা কখনোই বলি না যে রিয়াজ স্যার মানে জাদুর কাঠি, টাকা পাঠাইলেই আপনি গণিতে বস হয়ে যাবেন, সেটা বলি না। আসলে এটা অনেক কিছুর উপর নির্ভর করে, আপনার অতীত ইতিহাস, অতীত ব্যাকগ্রাউন্ড, অতীত বেসিক, তারপরে হচ্ছে আমার পড়ানোর ধরন। ঠিক আছে, আমি যদি অনেক ভালো পড়াই কিন্তু আপনার যদি ব্যাকগ্রাউন্ড খুব বেশি স্ট্রং না হয়, দেখা যাচ্ছে তারপর হচ্ছে যদি আপনার চেষ্টা না থাকে, আপনি মানে আশানুরূপ ফলাফল কিন্তু করতে পারবেন না। কিন্তু আপনার যদি চেষ্টা থাকে ইনশাল্লাহ আপনি ইমপ্রুভ করতে পারবেন। আপনি আজকে যেই লেভেল থেকে অনেক ইমপ্রুভ হবে ইনশাল্লাহ, সেই নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, চলুন আমরা কথা না বাড়িয়ে আমরা ইনশাল্লাহ আলোচনায় চলে যাই। ওকে, আচ্ছা, আমরা আজকের আলোচনার যেই টপিকটা রেখেছি তা হচ্ছে গুণোত্তর ধারা ও অসীম ধারা। হ্যাঁ, গুণোত্তর ধারা ও অসীম ধারা। আজকে আমরা একেবারেই বেসিক থেকে এই দুটো বিষয় জানার চেষ্টা করব। গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিরিজ। আচ্ছা, গুণোত্তর ধারার ক্ষেত্রে গুণোত্তর ধারার এনতম পদের সমষ্টি, এনতম পদের সমষ্টির এই যে দুটি সূত্র রয়েছে, যদি মনে করেন যে এই যে যখন আটটা কি, আচ্ছা আটটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আটটা প্রথমে গুণোত্তর ধারাটা কিন্তু আমরা মানে আমাদের ধারার প্রথম ক্লাসে কিন্তু আমরা একটু বলেছিলাম, তারপর আমি একটু গুণোত্তর ধারাটা একটু এখানে ক্লিয়ার করে দেই। এই যে এখানে একটা ধারা রয়েছে, বা আমরা আগের স্লাইডে যেতে পারি, সমস্যা নেই। 2 4 8। আচ্ছা দেখেন, এই যে ধারাটা, এই ধারার দেখেন যে এটা থেকে এটা পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2, এটা থেকে এটা পার্থক্য আবার 4, তাই না? 4। তাহলে এটা পার্থক্য না, এটা আমরা চিন্তা করব হচ্ছে, দেখেন আপনি যদি দ্বিতীয় পদ যে 4/2, উত্তর আসে কত? 2, এবং তৃতীয় পদ ভাই দ্বিতীয় পদ দেন যে 8/4, তার উত্তর আসবে 2। দেখবেন যে মানে এটাকে বলা হয় হচ্ছে সাধারণ অনুপাত। সাধারণ অনুপাত। এই যে ভাগ করতেছি না, এই যে দেখেন, এই যে পরপদকে পূর্বপদ দিয়ে যদি ভাগ দেন, এই যে পরপদ, এটাকে পূর্বপদ দিয়ে ভাগ দিলে ফলাফল আসতেছে কত? 2। তারপর হচ্ছে 8কে এর আগেরটাকে ভাগ দিলে ফলাফল আসতেছে 2। এইভাবে যত ভাগ দিবেন ফলাফল একই আসবে। তারপরে সাধারণ অনুপাত, এটাকে 8 দ্বারা প্রকাশ করে, 8 রেশিও, দেখেন এটা 2 আসছে, তাই না? আচ্ছা, তার মানে খেয়াল করেন যে যদি এই যে সাধারণ অনুপাতটা, তাহলে ফার্স্ট অফ অল আমরা গুণোত্তর ধারাটা কিভাবে চিনব? যে সমান্তর ধারার ক্ষেত্রে দেখবো যে অন্তর, দুটি পদের অন্তর সেম হইলে সমান্তর ধারা। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে দেখবো যে এই যে ভাগ দিয়ে অনুপাতটা সেম কিনা, তাহলে এটা গুণোত্তর ধারা। তাহলে এটা গুণোত্তর ধারা বুঝলাম। এখন গুণোত্তর ধারার ক্ষেত্রে যদি আর এর মানটা বা সাধারণ অনুপাতের মানটা যদি 1 থেকে বড় হয়, তাহলে সমষ্টির সূত্র হবে এইটা, এ গুণন তারপর হচ্ছে r⁻n-1, তারপর হচ্ছে এখানে হচ্ছে r-1। ওকে, এটা যদি আর এর মানটা 1 থেকে বড় হয়। আচ্ছা, এমন যদি হয় যে আর এর মানটা 1 থেকে ছোট, তাহলে স্বাভাবিকভাবে দেখেন সূত্রটা মনে রাখার একটা কৌশল আছে। এখানে কি 1 বড়, তার মানে 1 থেকে বিয়োগ করতে হবে, যেটা বড় সেটা থেকে বিয়োগ করতে হয়। এখানে 1 ছোট আর বড়, তাহলে আর থেকে যেটা বড় এটা থেকে বিয়োগ করতে হবে। কথার টুইস্টটা দেখেন। তারপরে এখানে যদি r-1 হয়, তার মানে এই যে দেখেন -1, তার মানে উপরেও -1 হয়েছে। এখানে দেখেন এই যে 1 থেকে বিয়োগ করছে, এখানে তাহলে 1 থেকে বিয়োগ করছে, আর এর রাশিটা পরে আছে। বুঝতে পেরেছেন? মনে রাখার কৌশলটা আমি বললাম, মনে রাখার কৌশলটা। আচ্ছা, তার মানে যদি আর এর মান বড় হয় তাহলে আর আগে, আর 1 এর মান বড় হলে 1 আগে। আচ্ছা, এটা গেল হচ্ছে সমষ্টির সূত্র। তার হচ্ছে গুণোত্তর ধারার nতম পদের সূত্র হচ্ছে nতম পদ।
মনে করেন যে এই যে দেখেন এখানে কি আছে এ আর তারপর হচ্ছে আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আচ্ছা এনটা কি, এনটা হচ্ছে কত নাম্বার পদ আপনি বের করতে চাচ্ছেন। মনে করেন যে এইটা এই যে 3 নাম্বার পদ তাই না। তাইলে এই যে দেখেন এই 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 সূত্রটা যদি আমরা করি এখন, তাহলে এর মান কত, এ মানে হচ্ছে এই যে এটা এ, তাহলে এর মান 2 গুণন আর কত দেখলাম সাধারণ অন্তর 2। তারপরে দেখেন এই যে এখানে খেয়াল করেন একটা জিনিস, এই যে আমি এটা 3 নম্বর পদ না, 3 নম্বর পদ, তাহলে এটা কি লিখবো আমি 3 মাইনাস 1 নাকি 3 মাইনাস 1, দেখেন এটা 2, এটা 2, তারপর 3 মাইনাস 1 মানে কত 2। এরপরে দেখেন এই যে আমি যদি এই 2কে এটাকে যদি ইয়ে করেন এই স্কোয়ার করেন, 2কে স্কোয়ার করলে কত হয় 4 হয়, তাহলে 2 আর 4 গুণ করলে 8 হয়। দেখেন আমার 3 নম্বর পদ 8 মিলছে, 3 নম্বর পদ 8 মিলছে। এটাতে আপনি যত নাম্বার পদ তত নাম্বার পদটা বের করতে পারবেন। এটা যে এন আমরা একটা ধরছি, এনের জায়গায় আমি যত নাম্বার পদ বের করতে চাই তত বসাবো। যদি 10 নম্বর পদ বের করতে চাই আমি 10 বসাবো, 20 নম্বর পদ বের করতে চাইলে আমি 20 বসাবো। ক্লিয়ার কিনা বলবেন, এটা ক্লিয়ার হয়েছে কিনা বলবেন। আসসালামু আলাইকুম স্যার, রংপুর থেকে দেখছি, খুব ভালো লাগে আপনার ক্লাস, থ্যাংক ইউ। তারপর হচ্ছে ক্লাসের রুটিনটা দিয়ে দিয়েছেন একজন, থ্যাংক ইউ। রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30, রবি মঙ্গল বৃহস্পতি রাত 9:30, ওকে। আচ্ছা, তার মানে এই সূত্রগুলো ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন, আমরা আলোচনায় চলে যাবেন ইনশাআল্লাহ এর পরে। দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিবেন এই সূত্রগুলো ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, এরপরে আসেন এই যে এখানে দেখেন, এখানে ধারার দশম পটি বের করতে বলছে, তাই না। এই একটু আগে অলরেডি এটা হচ্ছে নবম শ্রেণীর বইয়ের অঙ্ক একটা, দশম পদটি। আচ্ছা তাহলে দশম পদ দেখেন, তাহলে আমরা শুরুতে দেখেন যে এনতম পদের সূত্রটা আমরা দেখি। এনতম পদের সূত্রটা কি ছিল, এটা ছিল তাই না, এটা ছিল। আচ্ছা তাহলে এখানে খেয়াল করেন যে দশম পদ বলছে তাই না, দশম পদ, তাহলে এন এর ভ্যালুটা কত, এখানে 10 হবে, এন এর ভ্যালুটা 10 হবে। আচ্ছা খেয়াল করেন, তাহলে এন এর ভ্যালু 10, এ কত, এই যে এ দেওয়া আছে, এই যে প্রথম পদ, এ মানে প্রথম পদ, প্রথম পদ কত দেওয়া আছে, প্রথম পদ কত দেওয়া আছে 2 দেওয়া আছে। তারপরে আর হচ্ছে সাধারণ অনুপাত কত হয় দেখেন তো, দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ দেন, তাহলে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ তার মানে 2। আচ্ছা এখন আপনি জাস্ট বসান, তাহলে এ কত, এ হচ্ছে 2, তারপর হচ্ছে আর এর মান হচ্ছে 2, পাওয়ার হচ্ছে দেখেন এটা হচ্ছে 10, তাহলে 10 মাইনাস 1। আচ্ছা এখন দেখেন এই যে 2, তারপর হচ্ছে এই যে 2 উপরে 10 মাইনাস 1 মানে কি পাওয়ার 9। আচ্ছা খেয়াল করেন এখানে, তারপরে এই যে এখানে দেখেন আপনি চাইলে এইটার মানটা বের করে 2 দিয়ে গুণ দিতে পারেন, এটা দুইভাবে করা যায়, এটার মান বের করে 2 দিয়ে গুণ দিতে পারেন, আর এইটার অথবা এইভাবে লিখতে পারেন যে দেখেন এখানে পাওয়ার আছে কত 9। আচ্ছা এখানে কত, আচ্ছা এটা মানে কি, 9 মানে কি, এই যে 2 এর উপরে পাওয়ার 9 মানে কি, এই যে 2কে 9 বার গুণ করতে হবে, 9 বার, তাহলে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা পরীক্ষা হলে কি আপনি এটা দেখানোর দরকার আছে, এই জায়গাটা দেখানোর দরকার নাই, আপনি এটার উত্তর আপনি যখন গুণ করবেন, এটা তো আসলে মুখে গুণ করা যাবে না, এটা আপনি রাফ করতে হবে। যেহেতু আমাদের পরীক্ষার হলে ক্যালকুলেটার যাদের আছে একাডেমিক লাইফে ক্যালকুলেটার করলেন, আর যাদের ক্যালকুলেটার সেটা আপনি রাফ করতে হবে, ঠিক আছে। আচ্ছা খেয়াল করেন, এটার উত্তর হবে আপনার 1024, এটার উত্তর হচ্ছে 1024, বুঝতে পেরেছেন, 1024, ওকে। শ্রাবণ খান 1024, এটা নবম শ্রেণীর বইয়ের একটি অঙ্ক। আবেল মাহমুদ, প্রাইমারি জবের জন্য কতক্ষণ পড়ালেখা করা উচিত স্যার। আচ্ছা এটা নির্ভর করে হচ্ছে আপনার উপরে, প্রাইমারি জব অনেকে 2 ঘন্টা পরেও পেতে পারে, আবার অনেকে 10 ঘন্টা পরেও পেতে পারে, এটা নির্ভর করে তার বেসিকের উপরে, ওকে। এজন্য আপনার ইয়াটা, তবে একটা সরকারি চাকরির জন্য স্ট্যান্ডার্ড কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা পড়া উচিত, ওকে, বুঝতে পেরেছেন। আচ্ছা এরপরে অঙ্কতে আসেন, এই যে এটা কি বলছে, গুণোত্তর ধারার সাধারণ পদ কি। এই গুরুত্বপূর্ণ একটা জিনিস দেখেন যে গুণোত্তর ধারার সাধারণ পদ, এটা কি শুনছেন, এর আগে যে সাধারণ পদ কি, এটা নবম শ্রেণীর বইয়ের অঙ্ক, যে হুবহু দেখেন যে 128 64 32 ধারার সাধারণ পদ কত, সাধারণ পদ। আপনি তো মনে করেন কি রে এত পদের নাম শুনলাম, হ্যাঁ সাধারণ পদের তো নাম শুনলাম না, পেস লেগে যাবে পরীক্ষার হলে গিয়ে। কিন্তু এইটা সাধারণ পদ বলতে কি বোঝায়,
আব্দুল মোনাফ, সূত্রটি আবার বুঝলে ভালো হয়। স্যার আমাদের কি কোনো শিট দিবেন? শিট বলতে আমাদের ভিডিও ক্লাসটাকে আপনি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবেন, ঠিক আছে? কারণ এখানে স্মার্ট বোর্ডে প্রতিটা অঙ্ক ভাসে, আপনারা প্রতিটা ক্লাস দেখবেন বারবার, তারপর আমরা পিডিএফ শিটগুলো দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। লাখ লাগে স্যার, অবশ্যই লাখ তো লাগে। অনেক দিন পর আবার আপনার ক্লাসে উপস্থিত হলাম, থ্যাংক ইউ আবু বকর সিদ্দিক। আচ্ছা, এখন খেয়াল করেন, আপনার সূত্রটা আমরা অঙ্ক করতে করতে দেখবো, সমস্যা নাই। খেয়াল করেন এখানে এই যে সাধারণ ধারার সাধারণ পদ আসলে একবারে সহজ, এনতম পদকেই সাধারণ পদ বলে, এনতম পদকেই সাধারণ পদ বলে। শেষ, এইটা জানলেই কিন্তু আপনার এটা খেলা শেষ। আচ্ছা, এখন আবারও আমরা দেখেন যে সাধারণ পদ এটা বের করবো, এটা সাধারণ পদটা বের করতেছি। আচ্ছা, তাহলে আমরা জানি এনতম পদ সমান হচ্ছে এ আর টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, তাই না? আচ্ছা, এখানে এ কত দেখেন তো, এ হচ্ছে 128, এ হচ্ছে 128। আচ্ছা, তারপরে আর কত দেখেন, শেষ পদ এই যে এইটা মাইনাস এইটা ভাগ এটা, মানে পরপদ ভাগ পূর্বপদ। ওকে, তার মানে 64 ভাগ 128, ভাগ দিলে দেখেন 64কে এটাতে ভাগ দিলে 2 হয়, তার মানে এখানে 1 হয়, তার মানে এটা হচ্ছে এই যে হাফ। ওকে, হাফ। আচ্ছা, আর এন তো জানি না, এটা সাধারণ পদ বের করতে বলছে, ঠিক আছে? এন জানি না, তাহলে আমরা যেটা করি এটার মান বসাই 128, আর আর এর মান তো আমরা আর এর মান পেয়েছি কত, হাফ। আর এর মান পেয়েছি হাফ, তারপরে এটা হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, খেয়াল করেন এখন এই যে পাওয়ারটা, এটা 1-এর উপর আছে, 2-এর উপর আছে, ঠিক কিনা? 2টার উপরে যাবে, এটা একটা সূচকের সূত্র যদি এরকম হয়, খেয়াল করেন, সূচকের একটা সূত্র আছে এরকম যে এ বাই বি যদি পাওয়ার এম থাকে, তাহলে এই যে পাওয়ারটা উপরে এর উপরে যাবে, এখানে এটা বির উপরেও যাবে। ওকে, 2টার উপরে যাবে। আচ্ছা, তাহলে এইটা খেয়াল করেন। আচ্ছা, এইটা খেয়াল করার আগে 128কে আপনি দেখেন তো, যদি 2-এর পাওয়ার হিসাবে লিখি, আচ্ছা আমি পরের লাইনে লিখতেছি। আচ্ছা, তার মানে 1-এর উপরে যদি এই পাওয়ারটা দেই, কোনো 1-এর উপরে যতই পাওয়ার দেন, হ্যাঁ শূন্য ছাড়া যতই পাওয়ার দেন, সেটার ভ্যালুটা হবে হচ্ছে একই। আচ্ছা, তাহলে এইটার উপরে হচ্ছে কি, যদি আমি এটা দেই, তার মানে এটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা, এখন খেয়াল করেন এই যে 128কে 2-এর পাওয়ার হিসাবে যদি আপনি লিখতে চান, 128কে যদি 2-এর পাওয়ার হিসাবে লিখতে চান, তাহলে এটা লিখতে হবে এরকম যে 2-এর পাওয়ার হিসাবে লিখলে এই যে 7 দিতে হবে। আপনি যদি 7 দেন, একটা জিনিস খেয়াল করেন, যদি 7 দেন, দেখেন এই যে 2-এর উপরে যদি আপনি 4 দেন 16, 5 দিলে 32, 6 দিলে 64, 7 দিলে যদি 7 দেন, পাওয়ার 7 দেন, তাহলে 64 দোকানে 128, তার মানে এটা 7 হবে, 7। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে এত। এখন দেখেন এই যে এইটাকে যদি আমি নিচে নিয়ে আসি, যে 2 টু দি পাওয়ার 7কে যদি নিচে নিয়ে আসি, তাহলে ভ্যালুটা হবে এরকম। খেয়াল করেন একটা জিনিস, এরকম। আচ্ছা, এখন দেখেন তো এইটা, এই যে এখানে 2-র উপরে পাওয়ার -7, আর এখানে 2-র উপরে পাওয়ার হচ্ছে n-1। যাদের সূচকের ধারণা নাই তাদের এটা পেস্ট লাগবে, এই জন্য আপনি সূচকের ক্লাসটা আগে করে নেবেন। ওকে, সূচকের ক্লাসটা আগে করে নেবেন, তারপরে এটা লিখতে পারি, এই যে এটা এরকম লিখতে পারি। তার মানে এটা ভ্যালুটা হচ্ছে 1/2 টু দি পাওয়ার n-8, a টু দি পাওয়ার n-8। বুঝতে পেরেছেন? জান্নাতুল ইসলাম বলছে কি, ব্যাংক জবের জন্য স্যার অনার্স পড়াকালীন কীভাবে প্রস্তুতি নেওয়া যায়? এটা ব্যাংক জব হোক, বিসিএস হোক, বা যে কোনো চাকরি হোক, প্রস্তুতি নেওয়ার উত্তম সময় হচ্ছে অনার্সে থাকাকালীন। কারণ হচ্ছে আপনি যদি অনার্সে থাকাকালীন প্রস্তুতি না নেন, তারপরে অনার্স শেষে আপনাকে আবার 4 বছরের একটা অনার্স করতে হইব চাকরির বইয়ের উপরে, ঠিক আছে? তো আপনি কি আবার 4 বছর না, অনেকে আবার ডাবল অনার্স করে চাকরির বইয়ের উপরে 8 বছর লাগায়, ঠিক আছে? তাও চাকরি পায় না। কিন্তু যারা বুদ্ধিমান, কারণ অনার্সের সময় কিন্তু যথেষ্ট সময় থাকে, ঠিক আছে? আমরা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছি, ওখানে নিয়মিত ক্লাস করতে হয়, পরীক্ষা দিতে হয়, তাও আমরা যথেষ্ট সময় পাইছি। আর যারা ন্যাশনালে পড়ে,
তাদের এত ক্লাস করতে হয় না, চাপ নাই, আপনি যথেষ্ট সময় পাওয়া যায়। ঠিক আছে, আপনারা অনার্স শেষের আগেই প্রস্তুতি শেষ করবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে সাধারণ পদটা আমরা একটু ক্লিয়ার করলাম। তারপরে আসেন এই যে এখানে কি বলছে যে ধারার কোন পদ এত। আচ্ছা, তাহলে ধারার কোন পদটা এত, তাহলে ধরে নিলাম এটা যে ধারার এনতম পদটা এত। ঠিক আছে, আচ্ছা ধরি ধারার এনতম পদ, তাহলে এনতম পদ কত সেটা তো আমরা জানি না। হ্যাঁ, ধারার এনতম পদ হচ্ছে এইটা। তাহলে এনতম পদের সূত্রটা কি? এনতম পদের সূত্রটা কি? এনতম পদের সূত্র হচ্ছে এইটা, তাই না? আচ্ছা, এখন খেয়াল করেন এখানে এ কত, এ হচ্ছে এত, আর কত বলেন তো, আর কত? আর হচ্ছে এই যে দেখেন, আপনি যদি এইটাকে এটা দিয়ে ভাগ দেন, ভাগ দিলে কি হয় দেখেন, ভাগটা গুণ হয়ে যাবে। এই যে এইটা উপরে নিচে ছিল উপরে চলে গেল, এটা এরকম, তার মানে এই হচ্ছে √2, ঠিক না? √2। আচ্ছা, এখন দেখেন এই যে এনতম পদ আমরা ধরে নিচ্ছি এইটাই হচ্ছে আমাদের এনতম পদ। এটা কত? হ্যাঁ, তাহলে আমরা এখানে এটাকে এনতম পদ হইলে এটাকে আমরা বসাইতে পারি হচ্ছে এত। আর এখানে এর মানটা কত? এর মানটা হচ্ছে এই যে এইটা, এর মান হচ্ছে এইটা। আর আর এর মানটা কত? আমরা আর এর মানটা পেয়েছি না? আর এর মানটা পেয়েছি হচ্ছে আমরা √2 পেয়েছি, √2 আর এর মান। আচ্ছা, এখন খেয়াল করেন এই যে এইটা এখানে আমি আর গুণ করতে পারি, এটা এদিকে যদি এটা চলে আসে, এটা ভাগাকার আছে, এই পাশে আসলে আর গুণ হবে। তার মানে আচ্ছা, তার মানে এখানে √2 উপরে পাওয়ার হচ্ছে n-1। খেয়াল করেন। আচ্ছা, এইটাতে একটা জিনিস দেখেন, এই √2 গুণ করলে কি হয়? √2 যদি গুণ করেন, তার মানে √2 গুণ করলে √স্কোয়ারে কাটা চলে যায়, তার মানে এটা 2। আচ্ছা, তার মানে এখানে 8 গুণন 2, আর এখানে হচ্ছে √2 এত। আমি অনেক লাইন বাড়াচ্ছি, হ্যাঁ, যেহেতু আপনারা সবাই শিখতে আসছেন, কিন্তু আপনি যখন নিজে এক্সপার্ট হয়ে যাবেন এত লাইন লাগান, এটা এক লাইন থেকেই এই লাইন থেকে সরাসরি এটা লিখে ফেলতাম, এই লাইন থেকে সরাসরি এটা লিখে ফেলতাম। এখানে 3 লাইন কিন্তু অনেক বাড়াইছি। ঠিক আছে, কারণ এক লাইন আমি যদি জাম করতে যাই অনেকে বুঝবে না। আচ্ছা, এখন দেখেন এখানে আমাকে এন এর মান বের করতে হবে, তাহলে এন তো আছে পাওয়ারে, এটা কিন্তু সূচকের নিয়ম। এখন যদিও ধারার অঙ্ক ঢুকে আছে সূচকের ভিতরে, ঠিক আছে, দেখেন এটা আমাকে এন এর মান বের করতে হবে, এন তো পাওয়ারে আছে, তাহলে পাওয়ারে যাইতে হইলে এই বেসটার মতো করে একটা বেস তৈরি করতে হবে। আচ্ছা, দেখেন তো 16কে আমি কি লিখতে পারি? 16কে এরকম লেখা যায় যে 2-এর উপরে পাওয়ার 4, 2-এর উপরে পাওয়ার 4। আচ্ছা, এখন আমার খেয়াল করেন, আমার কি 16কে 2-এর উপরে পাওয়ার 4 লিখলে হবে? আমার এটাকে রুট আকারে লিখতে হবে, রুট আকারে। আচ্ছা, তাহলে একটা দেখেন তো, আমি 2কে কি লিখতে পারি? 2কে আবার এরকম লিখতে পারি কিনা, যে √2, 2কে লিখলাম হচ্ছে √2 স্কোয়ার, তাহলে √2 স্কোয়ার কাটা চলে যায়। আর এরপরে দেখেন এই পাওয়ারটা তো রয়েই গেছে, এই পাওয়ারটা রয়ে গেছে না, এই যে আগের পাওয়ারটা 2-এর জন্য লিখছি এইটা, তারপরে 4 রয়েছে, তাহলে এই দুটো আবার গুণ করেন, এই দুটো গুণ করেন। তার মানে আমি লিখতে পারি এই যে এই 2 আর 4-এ গুণ করলে 8 হয়, 8। তার মানে এইটা দেখেন আমি লিখতে পারি যে এইটাকে আমি লিখতে পারি হচ্ছে এই যে 8, আর এইটা হচ্ছে এইটা। আচ্ছা, এখন দেখেন এই বেস সমান, এইটাও একটা সূচকের সূত্র, যদি বেস সমান হয় তাহলে পাওয়ারও সমান, তাহলে আমরা লিখতে পারি যে 8 = n-1। তাহলে এখন যদি এই -1টা এই পাশে চলে আসে, -1টা যদি এই পাশে চলে আসে, তার মানে 1 যোগ এই যে এইটা মানে n, তাহলে এটা কত হচ্ছে 9 n। তার মানে দেখেন তো 9 = n বা n = 9 একই তো জিনিস, 500 জিনিস করলে 500। তাহলে n এর মান কত আসতেছে? n এর মান কত আসতেছে? 9। n এর মান কত আসতেছে? 9 আসতেছে। তাহলে এটা হচ্ছে 9তম পদ, এটা হচ্ছে 9তম পদ। আচ্ছা, এই জায়গায় অনেকে যেটা প্যাচ লাগতে পারেন, আগের ক্লাসেও প্যাচ লাগছিল, যে nতম পদের মান হচ্ছে 8 √2, আর n এর মান আসলো আবার 9। কারণ কি ভাই? দেখেন এইটা হচ্ছে nতম পদের ভ্যালু, মানে 9 নাম্বার পদের ভ্যালু হচ্ছে এইটা। কথাটা খেয়াল করেন, ঠিক আছে? মানে নাম্বার আর ভ্যালু এক জিনিস না। মনে করেন যে আপনি হচ্ছে আপনার বাবার তৃতীয় সন্তান, তার মানে কি আপনার মানে মান 3,
আপনি 3 না, আপনার অন্য একটা ভ্যালু আছে, নাম আছে। হ্যাঁ, আপনার নাম মনে করেন যে সিদ্দিক। হ্যাঁ, কিন্তু আপনার যদি বলে যে কত নাম্বার সন্তান আপনার বাবার, তাহলে আপনি 3 নাম্বার সন্তান। 3 নাম্বার সন্তানের নাম কি? সিদ্দিক। ওজন কত? 185 কেজি, একটু মোটা আর কি, বুঝছেন? বুঝতে পারছেন তো? এই তার মানে এনতম পদের মান আর এন দুইটা ভিন্ন জিনিস, দুইটা ভিন্ন জিনিস, ঠিক আছে? ওকে, এটা বুঝছেন কিনা জানাবেন। এটা একটু জানান, একটা আমি প্রশ্ন একজনে বলছে একটু ভুল হইতে পারে। আচ্ছা, প্রশ্নটাতে এটাতে একটু হয়তো ভুল থাকতে পারে। তবে এটা যেভাবে পেয়েছি 39তম বিসিএস এর প্রশ্ন, এভাবে হতে পারে। আচ্ছা যাই হোক, যদি ভুল হয় প্রসেস এইটাই। এখানে এক ভাই বলছে যে এটা হয়তো নবম শ্রেণীর বইয়ের একটু ভুল। এখানে নবম শ্রেণীর বইয়ে আমি যেটা দেখতেছি এখানে একটা মাইনাস, একের আগে একটা মাইনাস, কিন্তু আমি যেখান থেকে প্রশ্নটা নিয়েছি বিগত সালের প্রশ্ন 39তম, সেখানে এটা এরকমই ছিল। হ্যাঁ, ভুল হোক ইয়ে হোক, আপনারা প্রসেসটা তো বুঝছেন, প্রসেসটা বুঝে গেছেন, তাই না? প্রসেসটা বুঝতে পারলেই হয়। ওকে, আলহামদুলিল্লাহ। তারপর হচ্ছে এক এর আগে মাইনাস বসবে, একের আগে মাইনাস বসবে। আচ্ছা, তাহলে একের আগে মাইনাস বসলে তো বসলোই। ওকে, তবে এটা বোর্ড বইয়ে প্রশ্নটা আছে একের আগে মাইনাস, কিন্তু আমি যেই সোর্স থেকে নিয়েছি ওই সোর্সে এটা এভাবেই আছে। যাই হোক, প্রশ্নে মাইনাস প্লাস এটা ব্যাপার না, প্রসেসটা দেখেন। হ্যাঁ, উত্তর মিলুক বা না বলুক, যে প্রসেসটা ঠিক আছে, উত্তরও মিলেছে নবমী, বোর্ড বইয়ে উত্তরও নবমী আছে, এটা ঠিক আছে। আচ্ছা, খেয়াল করেন এইটাতে হচ্ছে কি, ধারাটির কোন পদ এত হবে, ঠিক আছে? 39তম বিশেষে আসছে, তাই আমরা ধরে নিলাম ধারার এনতম পদ এত, তাহলে এন এর মান এইটা। আচ্ছা, তারপর এই কত, 1/√2। তারপরে আরটা বের করলাম কিভাবে, যে এই যে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ ভাগ দিলাম। ওকে, আচ্ছা, তারপরে আসেন এই যে এখানে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর এর মান, তাহলে আমরা এখানে বসাইলাম এই যে এটার এখানে এর ভ্যালু বসাইলাম, আর এর ভ্যালু বসাইলাম। বসানোর পরে যেটা করলাম, এই যে এইটাকে খেয়াল করেন, আর এর ভ্যালুটা যখন আমি বসাইছি এখানে, এই যে এখান থেকে এটা আর গুণ হয়ে এখানে চলে আসছে, তাই না? আর গুণ হয়ে চলে আসছে। আর √2 যখন আমি গুণ করছি তাহলে 2 হয়ে গেছে, এই 2 এটার সাথে গুণ করলে 16 হয়ে গেছে। 16কে √2 পাওয়ার 8 হিসেবে লেখা যায়, 8 হিসেবে লেখা যায়। আর এই বেস, এই বেস যখন সমান, তাহলে বেসটা বাদ দিয়ে আমাদের দরকার হচ্ছে এইটা সমান দেখানো। তাহলে এই 8 সমান এটা দেখানো যায়। তাহলে 8 সমান এটা হইলে হচ্ছে আমার, দেখেন এই পাশে মাইনাস আছে, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, এই যে তাসফিয়া আপু অঙ্কটা প্রশ্নটা ক্লিয়ার করেছে যে এই অঙ্কটা মাইনাস দিয়েও আসছে, মাইনাস ছাড়াও আসছে। বুঝতে পেরেছেন আপেল মোহাম্মদ ভাই? হ্যাঁ, আমি তো কনফিউজ হয়ে গেছি। √2 এর আগে প্লাস হবে। ওকে, আমি তো আমি তো ভাবছি যে এটা সব মাথার উপর দিয়ে যাচ্ছে। রবিন ভাই, মাথার উপর দিয়ে যাইলে হবে না, মাথার উপর দিয়ে গেলে হবে না, মাথার উপর দিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমার কাছে এই যে নবম শ্রেণীর বই আছে, একবারে হুবহু বই। হ্যাঁ, এখানে যে অঙ্কটা, এখানে এটা প্লাস দিয়ে আছে। হ্যাঁ, প্লাস দিয়ে আছে। আর এই অঙ্কটা, এই অঙ্কটা আবার এই যে এখানে আছে হচ্ছে বোর্ড বই হচ্ছে এই যে প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তারপরটা প্লাস, দিই। কিন্তু এটা 39তম বিশেষে আসছে যেভাবে, আমি সেই সোর্স থেকে ওইভাবে নিয়েছি। হ্যাঁ,
ওইটা ওইভাবে নিয়েছি। আমার কথা হচ্ছে প্রশ্ন যেরকমই হোক মাইনাস প্লাস ব্যাপার না, আর এক আপু ক্লিয়ার করেছেন এইটা প্লাস দিয়েও আসছে মাইনাস দিয়েও আসছে, সমস্যা নেই। ওকে আচ্ছা, এটা তো কঠিন লাগার কিছু না, কঠিন লাগার তো কিছু না, কঠিন লাগছে কোথায় ক্যালকুলেশনটা, ক্যালকুলেশনটা হচ্ছে কঠিন লাগছে, কারণ হচ্ছে এই যে রুট মুটগুলো একটু প্যাস লাগছে, এটা আপনারা বাসায় একটু প্র্যাকটিস করবেন, ঠিক হয়ে যাবে। ওকে আচ্ছা, তারপরে আসেন এই যে একটা মাইনাস দিয়ে যেটা একজনে বললেন, সেম টাইপটাই মাইনাস দিয়ে একটা আছে, মাইনাস দিয়ে আমরা এখন করি এটা। ওকে মাইনাস দিয়ে করি, খেয়াল করেন। তাইলে আমরা দেখেন এটা বলছে পঞ্চম পদটি কত বের করতে, মাইনাস দিয়ে আমরা করবো। তাহলে আমরা ধরে নেই, আমরা জানি যে এনতম পদ, এনতম পদ কত, এনতম পদ হচ্ছে সূত্রটা হচ্ছে এইটা, এইটা। আচ্ছা তাহলে এনতম পদ যদি এটা হয় তাহলে পঞ্চম পদের কত হবে, পঞ্চম পদের ক্ষেত্রে কি লিখবো, পঞ্চম পদের ক্ষেত্রে আচ্ছা এন এর এনতমের ক্ষেত্রে এখানে এন, পঞ্চমের ক্ষেত্রে এখানে কত হবে, তাহলে এখানে 5 মাইনাস 1। আচ্ছা এখন আসেন এখানে এ কত, এ কত, যারা মাইনাস নিয়ে চিল্লাওয়ালা করতেছিলেন এই অঙ্কটা সেম, জাস্ট হচ্ছে এই দ্বিতীয় রাশিতে মাইনাস আছে। আচ্ছা এখন কি হয় খেয়াল করেন, আর এর ভ্যালুটা কি হয় দেখেন, আর এর ভ্যালুটা তাহলে যে -1 ভাগ হচ্ছে এই যে এইটা, তাই না, ভাগ এটা, তার মানে -1 এটা গুণ হয়ে যাবে এই যে এটা এরকম হয়ে গেলে এইটা, তার মানে এখানে কি হবে -√3, -√3। ওকে আচ্ছা -√3। আচ্ছা এখন আসেন খেয়াল করেন, এখন তাহলে আমি এই যে এইটার ভ্যালুটা কি হচ্ছে, এটা 4 হচ্ছে, এটা 4 হচ্ছে, এর মান কত জানি, এর মান জানি হচ্ছে এত, আর আর এর মান কত এইটা। আচ্ছা এখন একটা জিনিস দেখেন, এইটা মানে কি, এই যে -√3 উপরে পাওয়ার 4 মানে কি খেয়াল করেন, যে -√3 গুণন -√3 গুণন -√3 গুণন -√3, তাই না। আচ্ছা খেয়াল করেন দুটা যদি হিসাব করেন, এই দুটা যদি হিসাব করেন তাহলে মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয়, প্লাস প্লাস রুটে এই দুইটা রুট স্কোয়ার হয়ে যায়, তাই না, তার মানে এই দুটার মান 3 হয়। আবার দেখেন এই দুটার মানও কি আসবে, প্লাসের 3 আসবে, 3 আসবে, তাই না, তার মানে এই দুইটা যদি আবার গুণ করেন 3 × 9 আসবে, 3 × 9 আসবে, 3 × 9 আসবে। আচ্ছা আপনি যদি এইভাবে না পারেন তাহলে দেখেন এটা এটা তাহলে আমি এইটা এরকম এরকম লিখতে পারি কি না, লিখতে পারি। আচ্ছা এখন খেয়াল করেন একটা জিনিস, এই যে একটা 3কে, আচ্ছা 3 মানে কি লিখতে পারি, 3 মানে আমি লিখতে পারি কি না, যে দেখেন তো এটা লেখা যায় কি না, এই যে দেখেন 3 মানে এই যে রুট আর স্কোয়ার কাটা চললে আবার এটা 3 হয়, তার মানে কি √3 স্কোয়ার, তার মানে এটাকে আবার এইভাবে লেখা যায় কি না, খেয়াল করেন 3 মানে √3 গুণন √3 এই আকারে লেখা যায়, √3 গুণন √3। আচ্ছা তার মানে এই যে এটা দেখেন আমি কি লিখতে পারি, এই একটা 3কে ভেঙে আমি কি এটা লিখতে পারি, এই 3টার জন্য এইটা, আর এইটার জন্য হচ্ছে এই দুইটা, খেয়াল করেন এই দুইটার জন্য এটা লিখলাম। এখন কাটাকাটি করেন, এটা কাটাকাটি করেন, চলে গেল, তার মানে কি হইলো, 3 আর √3 রইল, তার মানে 3√3। ওকে বুঝতে পেরেছেন। আপেল ভাই কি বলছেন আমি বুঝতেছি না। হ্যাঁ স্যার ক্ষমা করবেন, √3 এর আগে প্লাস না দিলে সাধারণ অনুপাত মিলবে না। ভাই প্লাস এখানে কিছু নাই, এখানে কিছু নাই মানে কি, নাই মানে কি প্লাস আছে, নাই মানে কি এখানে নাই মানে কি প্লাস আছে, এখানে নাই মানে কি প্লাস আছে রে ভাই, প্লাস আছে। প্লাস আছে, কিছু নাই মানে প্লাস আছে, এটা বুঝেন না কেন ভাই, কিছু নাই মানে প্লাস আছে। ধৈর্য ধরে দেখবেন, ধৈর্য ধরে দেখবেন, মানে ক্লাসের মাঝখানে খুব বেশি যদি মানে কনফিডেন্স না না থাকে যে এটা আমার ভুল হইতে পারে, ভুল হইলে কনফিডেন্স না থাকলে যে ভুল হচ্ছে সঠিক, তখন কমেন্টটা করবেন। হ্যাঁ এটা প্লাস আছে, বুঝতে পেরেছেন আপেল মাহমুদ ভাই, বুঝতে পেরেছেন। আচ্ছা জেরিন বলছে অন্য 3টাকে রুটে নেওয়া হলো না কেন। আচ্ছা এই 3টাকে রুটে নেওয়া হয় না কেন আমি বলি, কারণ হচ্ছে আমার এই নিচের আমি দেখেন আপনি উত্তরটা দেখেন, উত্তরটা দেখেন ভগ্নাংশ আকারে নাই, উত্তরগুলো কি আকারে আছে, নর্মাল আকারে, তার মানে আমার নিচের ভগ্নাংশের √3টা আমার দূর করা দরকার, নিচের দরকার। আপনি যদি এগুলো নেন আপনার তো কোনো প্রয়োজন নাই, আমার জাস্ট এই √3টা দূর করা দরকার। তাহলে এই √3-র জন্য এই যে একটা
একটা 3-কে 2টা রুট 3-তে ভাগ করলাম, তাহলে এইটা কাটা গেল, ঠিক আছে, তাহলে এটা রয়ে গেল। তাহলে এখন মিলে গেছে, এই যে 3√3 এটা হচ্ছে আমার উত্তর, এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পেরেছেন? যদি আমার ভগ্নাংশতে থাকতো তাহলে আমি এভাবে রেখে দিতাম। আপেল মাহমুদ ভাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ। রায়হান কবির আকাশ বলছে স্যার আবার একটু বুঝান। খেয়াল করেন কোথায় বুঝেন নাই। এই যে ভেরি সিম্পল, আমরা কি করলাম, এর মান এটা তো বুঝছেন, আর এর মানও বুঝছেন, তাহলে এনতম পদ এর সূত্র এইটা, তাহলে পঞ্চম পদের সূত্র কি হবে, এন এর জায়গায় 5 হবে। আচ্ছা 5 দিলাম, তাহলে এন 5 - 1 মানে 4 হইলো। আচ্ছা খেয়াল করেন, তাহলে এখানে এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম। এখন কথা হচ্ছে এইটা মানে কি, এইটা মানে হচ্ছে 4টা এরকম 4টা জিনিস গুণ, 4টা জিনিস গুণ করলে 2টা করে গুণ করে 3 পাইলাম, এখানে 3 পাইলাম, তাহলে এখানে 3 লিখলাম। এখন এই √3 দূর করার জন্য একটা 3কে ভাঙা 2টা √3 লিখলাম, কাটাকাটি করলাম, এটা আসলো। ওকে, আচ্ছা এটাতে আসেন, এটা হচ্ছে 44 বিসিএস আসছে। তা বলছে কি এন সংখ্যক পদের, এন সংখ্যক, তাহলে এনতম যোগফল, এটা যোগফল না। আচ্ছা এখন যোগফল বের করার জন্য কোন সূত্রটা আমরা মানে ফলো করব সেটা আমাদের দেখতে হবে আগে, ঠিক আছে। খেয়াল করেন কোন সূত্রটা আমরা ফলো করবো এটা দেখতে হবে। কিসের, আর এর মানের উপরে। এর মান আমরা লিখে ফেলি, এর মান কত আছে, 1 আছে। আর এর মান কত দেখেন তো, আর এর মান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তার মানে আর এর মান কত, আর এর মান কত -1। তার মানে খেয়াল করেন আর এর মানটা ছোট, আর এর মানটা 1 থেকে ছোট। তার মানে আমার সমষ্টির যে সমষ্টির সূত্রটা হবে কি, খেয়াল করেন তো, এ গুণন আর এর মান ছোট, তার মানে 1 বড়, তার মানে এটা হবে এরকম। তার মানে খেয়াল করেন তো এরকম হবে, ঠিক কি না? এটা বুঝছেন কি না? এটা হচ্ছে আর এর মানটা বের করবেন আগে, আর এর মানটা বের করে তারপরে দেখবেন আর এর মান হচ্ছে -1, তার মানে 1 থেকে ছোট, তখন তার 1 বড়, তার মানে 1 আগে আসবে। আচ্ছা এখন দেখেন এই যে এই এ মানে কত, 1 দেন। আচ্ছা তারপর এইটা আর এর উপরে আর এর মান কত, -1 পাওয়ার n। তারপরে দেখেন এই যে 1, তারপরে আর এর মান বসান, আর এর মান হচ্ছে 1। আচ্ছা খেয়াল করেন, তারপর এই 1 গুণাকার আছে, থাকা না থাকা একই কথা, তাই না? তাহলে আমরা এটা করতেছি। এখন দেখেন এই যে 1 মাইনাস, তার হচ্ছে -1, তার এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, এই মাইনাসে মাইনাসে প্লাস। আচ্ছা তার মানে খেয়াল করেন আমি এখানে লিখতে পারি 2। আচ্ছা এইটাই সেম আকারে আছে, দেখেন এই যে এইটা একটু ভিন্ন আকারে দিছে, এইটাকে কি করছে, এই 2টাকে সামনে নিয়ে আসছে হাফ হিসাবে। তারপর হচ্ছে 1 মাইনাস, এই যে এইটা এইভাবে লিখছে যে 1 মাইনাস এই যে এইভাবে আছে। খেয়াল করেন এটা হচ্ছে উত্তর আমাদের, এটা হচ্ছে আমাদের উত্তর। বুঝতে পেরেছেন যে এই 2টাকে সামনে নিয়ে আসছে, তাহলে 1/2। তারপর হচ্ছে এই যে 1 মাইনাস প্রথম বন্ধনী -1 পাওয়ার হচ্ছে n। ক্লিয়ার? এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা এটার উপরে 8 নাকি 4 ভাই, আগেরটার ভ্যালু দেখেন, আগেরটার ভ্যালু ছিল, আমি বাংলায় লিখছিলাম যে এই যে আর এর উপরে আগেরটার অঙ্কের যে প্রশ্ন করছেন একজনে, এটা ছিল এরকম যে 5 - 1, তার মানে এটা 4 ছিল, 8 না। খেয়াল করবেন, হ্যাঁ, তার মানে এটা উত্তর হচ্ছে ডি। মোহাম্মদ আল মেহেদি, বুঝি নাই স্যার, কোন জায়গায় বুঝেন নাই বলেন? এটা জলের মতো ক্লিয়ার হয়েছে, থ্যাংক ইউ। আচ্ছা মেহেদি ভাই কোথায় বোঝেন নাই বলেন, এই জায়গায় কোথায় বোঝেন নাই? এটা তো পানির মতো, জাস্ট হচ্ছে খালি মানগুলো বসাইলাম আর ক্যালকুলেশন, না বোঝার তো এখানে কিছু নাই। অঙ্ক দেখলে মনে হয় অনেক কঠিন, অঙ্ক দেখলে কঠিন, কিন্তু আসলে ওইভাবে কঠিন কিছুই নাই এখানে। ওকে, ওইভাবে কঠিন কিছুই নাই এখানে। আচ্ছা তারপরে যাই। আচ্ছা এটা খেয়াল করেন এই অঙ্কটা, এটাও নবম শ্রেণীর একটা অঙ্ক, যে 5 তারপর হচ্ছে x প্লাস ওয়াই প্লাস 135 গুণোত্তর ধারাভুক্ত হলে এক্স ওয়াই, মানে এখানে এই যে এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ বের করতে বলছে। আচ্ছা খেয়াল করেন এখানে একটা জিনিস, যে এখানে প্রথম পদকে আমি লিখতে পারি কিনা। প্রথম পদের ক্ষেত্রে খেয়াল করেন, প্রথম পদের ক্ষেত্রে কি হবে, যে 1 - 1, হ্যাঁ 1 - 1, তাই না? তাহলে 1 - 1 এটা হচ্ছে 5, তাহলে এটাকে আমি এইভাবে দেখেন
প্রথম পদের ক্ষেত্রে প্রথম পদ তো আসলে এ, তাই না? এই যে আর এর উপরে 1 - 1 মানে কি 0 হয়ে যায়, তার মানে প্রথম পদ a = এত। এটা 1 নং সমীকরণ দেন। দ্বিতীয় পদ দেখেন, দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদের ক্ষেত্রে কি হয় দেখেন, দ্বিতীয় পদের ক্ষেত্রে এই যে 2 - 1, তার মানে এটা আলটিমেট কি হয়? 2 - 1 আলটিমেট হয় হচ্ছে দেখেন এইটা হয় এ আর ইকুয়াল কত হয়? দ্বিতীয় পদটা হচ্ছে এক্স, দ্বিতীয় পদটা হচ্ছে 1, তার মানে এটা হচ্ছে দ্বিতীয় পদ। এটা দেন 2 নং সমীকরণ। তাহলে সেমভাবে তৃতীয় পদটা কত হবে? তৃতীয় পদটা কত হবে? এটা হচ্ছে 3 নং সমীকরণ। আচ্ছা, চতুর্থ পদটা কত হবে? এটা হচ্ছে চতুর্থ পদ। দেখেন এটা চতুর্থ পদ। চতুর্থ পদটা কত হবে? চতুর্থ পদটা হবে 135। ওকে, আচ্ছা খেয়াল করেন। এখন একটা জিনিস দেখেন, এটাকে দেন 4 নং সমীকরণ। 4 নং সমীকরণ দেন। ওকে, আচ্ছা এখন আপনি একটা জিনিস দেখেন, আমাদের দরকার হচ্ছে এক্স এবং ওয়াই, মানে হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় পদ বের করা, তাই না? আচ্ছা, তার মানে এখানে দ্বিতীয় পদ বের করতে হইলে আমার এর মান লাগবে, এর মান আমি জানি, আর এর মান লাগবে মেইন হচ্ছে, তার মানে এ আর আর জানলে আমি এক্স ওয়াই এর মান বের করতে পারবো। তাহলে একটা জিনিস দেখেন যে এই যে আমি এর মান জানি, তাহলে আর এর মান বের করতে হলে আর এর মান আমি এখান থেকে বের করবো, তার মানে 4 নং থেকে পাই। 4 নং থেকে দেখেন, 4 নং সমীকরণ থেকে পাইলে কি হয়? এর মান জানেন, এর মান কত জানেন? 5 গুণন r⁻³ এরপরে হচ্ছে এটা হচ্ছে এই যে 35। আচ্ছা, এন 5 দিয়া এই পাশে গুণাকার আছে, ওই পাশে গেলে কি হবে? 5 ভাগ হবে, তাই না? ভাগ হবে, ভাগ দিলে এটা দেখেন আপনি 2 তারপরে 3 মানে 27। ওকে, 27 হয়। তার মানে খেয়াল করেন একটা জিনিস, তার মানে r⁻³ আর এদিকে 27কে দেখেন আমি যদি 3-এর উপরে পাওয়ার 3 দেন কত হয়? 3-এর উপরে পাওয়ার 2 দিলে 9, 3 দিলে 27। তার মানে এই যে দেখেন আমি পেয়ে গেলাম। এখন এই যে পাওয়ার দুটার সেম, তার মানে বেস দুটোর সেম হবে। এটাও একটা সূচকের সূত্র। সূচকের সূত্রের ক্ষেত্রে যদি বেস সমান হয় তাহলে পাওয়ার সমান হয়, আর পাওয়ার সমান হলে বেস সমান হয়। বুঝতে পেরেছেন? তার মানে আমি আর এর মান কত পেলাম? আর এর মান কত পেলাম ভাই? আর এর মান কত পেলাম? 3 পেলাম। এখন আপনি এখানে আর এর মান বসাই দেন, এই জায়গায় আর এর মান বসাই দেন। আচ্ছা, আর এর মান, এর মান দেখেন এখানে যদি এর মান কত, এর মান কত খেয়াল করেন। এর মান এই যে এ হচ্ছে কত, আমি একটু কালার চেঞ্জ করি যদি আপনাদেরকে দেখাই। তার মানে এই যে এর মান কত? এর মান হচ্ছে 5, এর মান 5, আর এর মান কত? 3। তার মানে এটা হচ্ছে 3 × 5 = 15, তার মানে এক্স এর মান আসতেছে 3 × 5 = 15। তার মানে এটা হচ্ছে, এইটা হবে 3 × 5 = 15, 3 × 5 = 15। ওকে, আচ্ছা তারপরে দেখেন এই যে এটা, তাহলে এখানে এটা দরকার, দ্বিতীয়টা। তার মানে এর মান কত? 5, তারপর হচ্ছে আর এর মান হচ্ছে এই যে এইটা। ওকে, তাহলে 5 আর এটা হচ্ছে 9, তাহলে 5 নং 45, 5 নং 45, 5 নং 45 ভাই হয়েছে? 5 নং 45, তার মানে এটা হচ্ছে 45। লিখিত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য গুরুত্বপূর্ণ, রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, রিটেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা কিন্তু চাকরির পরীক্ষার আসতে পারে, তারপর হচ্ছে নবম দশম শ্রেণীর বই, এই দুটা বিষয় ফোকাস করে কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি। ওকে, তাসফি এই অঙ্ক করতে মজা লাগে। হিয়া আল নিহান স্যার, কোর্স শেষে ভিডিওগুলো কি সরিয়ে ফেলবেন? না, কোর্স শেষে ভিডিও সরাবো না। সরিয়ে কি করব? আপনাদেরকে তো সরালে তো আপনাদের উপকার করতে পারবো না, বরং ক্ষতি হবে। ক্ষতি করতে চাই না, ঠিক আছে? হয়তো টাকা একটু ইনকাম কম হবে, ভিডিও সরালে বারবার একটা স্টুডেন্ট ভর্তি হইতো, কিন্তু না, আমার কথা হচ্ছে এক স্টুডেন্ট থেকে বারবার টাকা খাওয়ার দরকার নেই। এক স্টুডেন্ট থেকে একবারই খাই। আপনারা বরং যদি স্যারের মানে আমার থেকে উপকৃত হন, আপনি অন্য বন্ধুবান্ধব প্রিয়জনদেরকে রেফার করবেন যে স্যারের কোর্সে ভর্তি হও। একবার ভর্তি হলে ইনশাল্লাহ লাইফ টাইম সার্ভিস। ওকে স্যার, প্রথম থেকে আবার মোহাম্মদ আল মেহেদি ভাই, প্রতি অঙ্ক শেষে আপনি মনে বইসা থাকেন যে প্রথম থেকে আবার বুঝান। ভাই প্রতিটা অঙ্ক প্রথম থেকে আবার যদি বুঝাই, তাহলে একটা অঙ্ক 2বার করে করলে অন্য স্টুডেন্ট তো এটা ভালোভাবে নিবে না, ঠিক আছে? অনেক কঠিন লাগলো এটা। আপনি হয়তো নতুন জয়েন করেছেন, আপনি ক্লাস 1 থেকে সিরিয়ালে করবেন এই ক্লাসগুলো, এবং একটা এই যে আমি নতুন আবার করাইলে যেই কথা, আপনি এই ভিডিওটা ক্লাস শেষে 2বার 3বার 4বার পর্যন্ত দেখতে পারেন, কোনো সমস্যা নেই। বুঝতে পেরেছেন ভাই? স্যার সমীকরণগুলো বুঝি না, বাকি সব বুঝি। সমীকরণ না বুঝলে সমীকরণের ক্লাসগুলো সহজে করবেন। ওকে, আচ্ছা তাহলে এটা গেল। দেখেন এখানে আমরা খুব সহজে সাজাইছি। প্রথম পদ, তারপরে দ্বিতীয় পদের ক্ষেত্রে লিখছি এটা, তৃতীয় পদের ক্ষেত্রে এটা, চতুর্থ পদের ক্ষেত্রে এটা, তারপরে মানগুলো বের করছি। ওকে,
বুঝতে পারছেন মেহেদি ভাই? আপনি একজন আমার মনের মতো টিচার। আপেল মাহমুদ, থ্যাংক ইউ। তারপর হচ্ছে আরাবিয়া আল মাহমুদ, আলহামদুলিল্লাহ। মারুফুল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। অয়ন অধিকারী, বুঝেছি স্যার। স্যার আজকে ফার্স্ট ক্লাস লাইভ লেট হয়ে গেল। আচ্ছা, কোনো সমস্যা নাই, আপনারা লাইভ ক্লাস দেখেন, পাশাপাশি রেকর্ড ক্লাসগুলো করবেন, কারণ হচ্ছে মাঝখান থেকে ক্লাস করলে আসলে কিছু বুঝবেন না। আপনি লাইভ ক্লাস করেন, যা বোঝেন তাই বোনাস। লাইভ ক্লাসে যদি কিছু না বোঝেন হতাশ হবেন না, কারণ হচ্ছে আপনি বেসিক থেকে করে আসলে তখন বুঝতেন, ঠিক আছে? আপনি ক্লাস 1 থেকে আমাদের ক্লাসগুলো মানে সিরিয়ালে করেন, তারপরে দেখেন বুঝেন কিনা। এবং আপনারা পরপর 2টি বেচে আমাদের ক্লাস করতে পারবেন, নো টেনশন ভাই, যার সাথে থাকুন, শিখতে থাকুন। আচ্ছা, সেম টাইপের কিছু অঙ্ক রেখেছি, এটা দেখবেন। তারপরে আসেন, এটা কি যে টাইপ 3 এর মধ্যে একটি গুণোত্তর অনুক্রমে তৃতীয় পদটি 20 এবং ষষ্ঠ বা 6তম পদটি 160 হলে প্রথম পদটি কত? প্রথম পদটি কত? এটা 37তম বিসিএস আসছে, খেয়াল করেন। তাহলে আমরা দেখি তো তৃতীয় পদের এটা কী হবে। তৃতীয় পদের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন, দেখেন যদি আপনি দ্রুত করতে চান, এনতম পদের সূত্রটা কি? এ আর টু দি পাওয়ার n-1। তার মানে যত নাম্বার পদ তার থেকে এক কিন্তু মাইনাস হচ্ছে, এক কম হচ্ছে। যদি বলে আমি 5তম পদ, 5তম পদ হলে কী হয় দেখেন, যে 5 - 1, তার মানে 5তম পদের আলটিমেট সূত্রটা কী হচ্ছে? আর টু দি পাওয়ার 4 হচ্ছে, 4 হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবেন, এই জিনিসটা রাখলে কিন্তু এক লাইন কমে যায়, এক লাইন কিন্তু কমে যায়। তার মানে দেখেন, আমি যদি লিখি যে তৃতীয় পদ, তৃতীয় পদ হলে কী হবে? তৃতীয় পদ হইলে এরকম না যে 3 - 1, তার মানে আলটিমেট কী হচ্ছে? এই যে এইটা। আচ্ছা, তার মানে তৃতীয় পদ হচ্ছে এইটা, সমান কত দেওয়া? 20 দেওয়া। আচ্ছা, তারপরে দেখেন কি দেওয়া আছে? ষষ্ঠ পদ মানে কি? ষষ্ঠ পদ হলে কি হবে? এই যে এনে 5 হবে, দেওয়া কত? 160, তাই না? 60 দেওয়া। আচ্ছা, খেয়াল করেন একটা জিনিস, এখান থেকে আমাকে এর মান এবং আর এর মানটা বের করতে হবে। কিভাবে? হ্যাঁ, আমার এর মান বের করতে হবে। এর মান বের করাটা খুবই সহজ, খেয়াল করেন এখানে কি করব। এই যে আমি যদি এটা বড় না, আমি এই যে দেখেন, এটা 2 নং দেন, এটা 1 নং দেন। আমি যদি 2 নং ভাগ 1 নং দিই, কি হয় খেয়াল করেন? 2 নং ভাগ 1 নং, তার মানে 2 নংয়ের ইকুয়ালের এই পাশের অংশ ভাগ এই পাশের অংশ, এই পাশের অংশ। ওকে, তারপর যে ইকুয়ালের ওই পারের অংশ ভাগ এই পারের অংশ। আচ্ছা, এখন দেখেন কাটা চলে যায়, তারপরে এখানে আর উপরে পাওয়ার 5, এখানে আর উপরে পাওয়ার হচ্ছে 2। আচ্ছা, এটা কিন্তু সূচকের অঙ্ক, দেখেন প্রতিটা জায়গায় সূচক আসতেছে। তার মানে আপনি সূচকের ক্লাসে যদি না জানেন, না করেন, তাহলে এখানে পেস লাগবে সূচকের। দেখেন বেশ সমান হলে পাওয়ার কি হয়? বিয়োগ হয়। পাওয়ার কি হয়? বিয়োগ হয়। তাহলে এটা কাটা, এটা দিয়ে দিলে হচ্ছে 8, তার মানে এটা হচ্ছে 8। তার মানে দেখেন আর টু দি পাওয়ার 5 থেকে যদি আপনি 2 মাইনাস করেন 3 থাকে, আর 8কে লেখা যায় হচ্ছে 2 উপর আবার 3 আকারে। এখন দেখেন এই যে পাওয়ার সমান, এটাও সূচকের অঙ্ক, তার মানে এই 3 দিনের সমান, তার মানে আর এর মানের সমান। তার মানে আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু কত? আর ইকুয়াল টু 2। এখন আসেন, আর ইকুয়াল টু যদি 2 পেয়ে যান, আপনার বলছে কি প্রথম পদ বের করতে, তাইলে আপনি এই জায়গায় আপনি এই যে এখানে আছে এটা, এই জায়গা থেকে বের করেন। তাহলে দেখেন আর এর মান কত পাইছেন? 2। তাহলে দেখেন এখানে যদি আর এর মান 2 বসাই, তাহলে 2 এর স্কোয়ার কত হয়ে যায়? 4 হয়ে যায়। 4 দিকে 20, এই সাইড এই আর এর সাথে গুণাকার আছে, ওই পারে গেলে কি হবে? ওই পারে গেলে ভাগ হবে। তার মানে দেখেন 20 ভাগ 4, তার মানে হচ্ছে 5। তার মানে এর মান কত? 5। এর মান কত ভাই? 5। বুঝতে পেরেছেন? এর মান কত? 5। সেম এটা আমিও বুঝিনি। তারপর হচ্ছে 5 কেমনে হলো? আচ্ছা, 5 কেমনে হলো নাকি? কিরে ভাই, একটু এদিক সেদিক করলেই বুঝেন না। 5 কেমনে হলো? ষষ্ঠ পদ, খেয়াল করেন, এই যে এখানে 1 ঘন্টা লাগাইয়া বুঝাইলাম। ষষ্ঠ পদের ক্ষেত্রে কি হয়? ষষ্ঠ পদের ক্ষেত্রে এই যে আর টু দি পাওয়ার 6 - 1, তার মানে এটা আলটিমেট কি হয়ে যাচ্ছে? 5 হয়ে যাচ্ছে না? যত নম্বর পদ 1 কম হয়, ও এটা বোঝেন নাই। আচ্ছা, এটা বোঝেন অনেকে। আচ্ছা, প্রথম পদ তো জানেন যে প্রথম পদ মানে হচ্ছে a =
এটা তো বুঝেন, আগের অঙ্কের ক্ষেত্রে এটা 5 ছিল। ওকে, আচ্ছা এখন এইটা অনেকে বোঝেন না যে প্রথম পদের ক্ষেত্রে কি হয় যে 1 মাইনাস 1। আচ্ছা 1 মাইনাস 1 মানে কি, 1 মাইনাস 1 মানে কি, 1 মাইনাস 1 মানে হচ্ছে r টু দি পাওয়ার 0। তো কোনো জিনিসের উপরে 0 থাকা মানে কি, এটা ভ্যালু 1, তার মানে এই যে 1 ইকুয়াল টু 1। এটা বুঝছেন কি না, এখন বুঝছেন কি না? এখন যে কোনো জিনিসের উপরে পাওয়ার 0 থাকা মানে কি 1। এই সমস্যাগুলো হচ্ছে কেন, সূচকের ক্লাস না করার কারণে। কারণ অনেকে মাঝখানে ভর্তি হয়েছেন, সূচকের ক্লাস করেন নাই, ঠিক আছে। আবার এখন প্রশ্ন এইটা জিনিস মাথায় রাখবেন যে আপনি ক্লাস 1 থেকে সিরিয়ালে করলে তখন আপনার বেসটা গড়ে উঠবে। আমরা ওইভাবে ক্লাসগুলো করাচ্ছি। এখন আপনারা কিন্তু এই কোর্সটা সম্পূর্ণ ফ্রিতে পাইছেন যারা নতুন ভর্তি হয়েছেন, কারণ আপনি কিন্তু নতুন ব্যাচের স্টুডেন্ট। আপনি কিন্তু ক্লাস 1 থেকে 60 পর্যন্ত আবার লাইভ করবেন। এখন যেটা পাইছেন ফ্রি, আপনি এখন ফ্রি যা শিখতে পারেন তাই আলহামদুলিল্লাহ বলেন, ঠিক আছে। ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার? আপনারা একবার দেখি, কারণ এটা অনেক ব্যাপার দেখেন। এই যে আমি ধারার অঙ্ক করাচ্ছি, এখানে সূচকের মানে মানে বেসিক জানা লাগতেছে, সমীকরণের বেসিক জানা লাগতেছে, বর্গমূলের বেসিক জানা লাগতেছে, কত কিছু বেসিক জানা লাগে একটা জায়গায়। এটা মানে কত রিলেটেড দেখছেন, খুবই হার্ড লাগতেছে। হার্ড লাগার কিছু নেই, হার্ড লাগার রেজবি ভাই, হার্ড লাগার কিছু নেই। হ্যাঁ, রেজবি আক্তার, হার্ড লাগার কিছু নেই। জাস্ট ধৈর্য ধরে দেখতে থাকেন, আপনি পরপর 2টি বেসে ক্লাস করতে পারবেন। একটি ক্লাস করে একটি টপিক যদি না পারেন, হার্ড লাগার কিছু নেই। তিথি বলছেন 9-10 এ ভালো করে করেছিলাম, তাই এখন বুঝতে অসুবিধা হচ্ছে না, থ্যাংক ইউ। তা হচ্ছে রকিবুল হাসান বলছে অনেক সুন্দর করে বোঝাচ্ছেন স্যার, হাই স্কুলে এই অঙ্কগুলো খুবই ভয় পেতাম, আর স্যাররা এতটা বেসিকভাবে বুঝায়নি। এটাই তো আমাদের সমস্যা, আমাদের স্কুলে শিক্ষকরা ওইভাবে বেসিক ধরে বুঝায় না, এই জন্যই আমাদের ছেলেমেয়েরা অনেকের দুর্বল। ওকে, আচ্ছা খেয়াল করেন কি বলছে, একটি গুণোত্তর শ্রেণীর প্রথম 6টি পদের যোগফল, হ্যাঁ, তার প্রথম 3টি পদের যোগফল এর 9 গুণ সাধারণ অনুপাত কত? খেয়াল করেন, প্রথম 6টি পদের যোগফল। আচ্ছা প্রথম 6টি পদের যোগফল, তাহলে দেখেন তো প্রথম 6টি পদের যোগফল, প্রথম 6টি পদের যোগফল এ, তারপর হচ্ছে আমাদের সূত্রটা কি দেখেন, সূত্রটা হচ্ছে এরকম, তাই না? সূত্রটা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা এখন তাহলে এখানে খেয়াল করেন যে এখানে আমার প্রথম 6টি পদের যোগফল বলছে, তাই না? তাহলে এই আর এর মানটা এখানে হচ্ছে 6 দেন, তারপরে এখানে হচ্ছে 6 দেন। ওকে, আচ্ছা আর এর মানটা 6 দেন, তারপরে দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে যে তারপর প্রথম 3টি পদের যোগফল। আচ্ছা এই ক্ষেত্রেও এইভাবে রাখেন, প্রথম 3টি, তাহলে এটা 3 আর এখানে 3। আচ্ছা এইটা গেল। আচ্ছা এখন বলছি কি, খেয়াল করেন যে একটি গুণোত্তর শ্রেণীর প্রথম 6টি পদের যোগফল তার প্রথম 3টি পদের যোগফলের 9 গুণ। তার মানে এই যে এইটা সমান, এটা হচ্ছে 6টি পদের যোগফল, এটা হচ্ছে 3টি পদের যোগফল, ঠিক আছে। এইটার 9 গুণ হচ্ছে এইটা, তার মানে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, এটা সমান 9 গুণ, তার মানে এটা 9 গুণ লিখলাম। আচ্ছা উভয় পাশে দেখেন এ আছে, এ কেটে দিলাম। আচ্ছা এরপরে খেয়াল করেন তো উভয় পাশে, আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটু সূত্রটা চেঞ্জ করে নিই, তাহলে হয়তো বেটার হবে। হয়তো এইভাবে মিলে যেতে পারে, না হয় আমরা এই সূত্রটা দিয়ে চেক করব, যদি এটা দিয়ে না মিলে, হ্যাঁ আমরা এটা দিয়ে মিলে যেতে পারে, যদি না মিলে আমরা ওই সূত্রটাতে চেক করবো। আচ্ছা খেয়াল করেন তাহলে এই জায়গায়
এখানে দেখেন তো কত থাকে, -5 না, এখানে হচ্ছে ও আচ্ছা আর এর মান, ও সরি, এখানে আর এর মানটা তো আমি বসাইতে পারবো না, আর এর মান এখানে বসাইতে পারবো না, আমি আর এর মান n মনে করে বসাই ফেলছি সব জায়গায়, সরি। আচ্ছা, এটা আমরা একেবারে শুরু থেকেই করি আবার, হ্যাঁ, খেয়াল করেন যে তাহলে প্রথম 6টি পদের 6 পদের যোগ সমষ্টি, 6 পদের সমষ্টি যদি ধরেন তাহলে আমাদের সূত্রটা আমরা এই সূত্র দিয়ে করার চেষ্টা করব। তাইলে এইটা ওকে। আচ্ছা, তাহলে এখানে আমি যদি দেই তাহলে কি হয় দেখেন, এই যে আর এর মান, তারপর হচ্ছে এখানে 6, এখানে 1, আর হচ্ছে আর -1, ওকে। 6 পদের ক্ষেত্রে, আর 3টি পদের ক্ষেত্রে তার মানে এই জায়গায় হচ্ছে 3, এখানে 1, এখানে হচ্ছে এইটা। আচ্ছা, এখন প্রশ্ন অনুযায়ী বলছে কি, এই যে এইটা হচ্ছে এইটার 9 গুণ, তাহলে এখন আসেন, এখন দেখেন এটা কাটা চলে যায়, এটা কাটা চলে যায়, তাহলে থাকতেছে কি একটা জিনিস দেখেন এখানে, এই যে এইটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, এটাকে এইভাবে লেখা যায়, তাইলে এইটাকে তার মানে কি, এটা a² - b² সূত্র, তার মানে আমি এইটাকে এইভাবে লিখতে পারি, এখন দেখেন এই রাশিটা কাটা যায়, এই রাশিটা কাটা যায়, তাহলে এরপরে দেখেন এখানে রইল কি r³ + 1, আর এদিকে রইল 9, এই 9টা যদি ওই পারে চলে যায় তাহলে আমি লিখতে পারি হচ্ছে 8, আর এখানে r³ আর এখানে 8, খেয়াল করেন একটা জিনিস, এইটাকে আমি আবার এইভাবে লিখতে পারি, এই যে 8কে লিখতে পারি এইটা, এই যে এখন সূচকের নিয়ম অনুযায়ী এইটা সমান, তার মানে এইটা সমান, তার মানে r=2, ওকে। আচ্ছা, এই যে আমার চেয়েছে এটা সাধারণ অনুপাত কত, r=2 আছে না অপশনে, 2, বুঝতে পেরেছেন স্যার? n এর ভ্যালু 6, ওকে ঠিক আছে স্যার। সাধারণ অন্তর না জেনে কিভাবে আমি এই সূত্র লিখব, r এর পাওয়ার 6, এটি তো 1 এর আগে আসতে পারে। আচ্ছা, এখানে খেয়াল করেন যে সাধারণ অনুপাত, এখানে একটা জিনিস ক্লু হচ্ছে যে সাধারণ অনুপাত, এই যে উত্তর দেখেন আপনি, যে সাধারণ অনুপাতের যেই এখানে সাধারণ অনুপাত আছে 4টার মধ্যে একটা, সবগুলোই কি ধনাত্মক, তার মানে সাধারণ অনুপাত কি 1 থেকে বড়, এই জন্য এই যে দেখেন আমরা সাধারণ অনুপাত 8টাকে বড় ধরেছি, আর যখন >1 তখন এই সূত্র, আর যখন >1 তখন এই সূত্র, ঠিক আছে। এটার জন্য আপনি অপশনের দিকে তাকাবেন, আর যদি এমন হয় যে অপশন করতেছে না, তাহলে প্রশ্ন ওইভাবে থাকবে, আপনি যে কোনো একটা ধরলে মিলবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এমডি নাজমুল আসার কখন প্লাস হবে মাইনাস হবে, সূত্রে তো প্লাস মাইনাস ঠিকই আছে, এই প্লাস মাইনাস তো নাই, সব ক্ষেত্রে তো মাইনাস, এটা তো সূত্র মুখস্থ করবেন, যেখানে কখন মাইনাস হবে কখন প্লাস হবে, এটা তো আপনার সূত্রের মধ্যে আছে, এটা তো আপনার ইচ্ছা মতো দিতে পারবেন না। এটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এরপরে আমাদের অনেক অঙ্ক আছে, আমাদের অসীম ধারা যেতে হবে, অসীম ধারা খেয়াল করেন, এই যে অসীম ধারা। আচ্ছা, অসীম ধারার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অসীম ধারা। এখন এটা যারা লাইভ করতেছেন প্রায় 79 জন আছেন, অসীম ধারা একটা জিনিস খেয়াল করেন, ধারা অসীম, তাইলে এখানে সমষ্টি কীভাবে বের করবো? ফর এক্সাম্পল, যে মনে করেন যে আমি আপনাকে বললাম এই যে 2, 4, 6, 8, এইভাবে এটা কি ডট ডট মানে কি, এটা চলতে থাকবে কত পর্যন্ত? অসীম কাল পর্যন্ত। আপনি কি এই দ্বারা সমষ্টি বের করতে পারবেন? এই প্রশ্নটা কি জাগছে, ও ধারা অসীম, আপনি কিভাবে সমষ্টি বের করবেন বলেন তো? অসীম দ্বারা সমষ্টি বের করবেন কিভাবে, এই জিনিসটা আমাকে বলেন। যেখানে বলছে ধারাটাই অসীম, খেয়াল করেন ধারাই অসীম, তাহলে আপনি সমষ্টি কীভাবে বের করবেন? এটা কোনোদিন বের করা সম্ভব? অসীম দ্বারা সমষ্টি কি বের করা সম্ভব?
একটা কন্ডিশনে শুধু সম্ভব, সেই কন্ডিশনটাকে আমরা আলোচনা করব। কিন্তু নর্মালি যদি বলি যে একটা ধারার কোনো সীমা নেই, এটা আমি বললাম যে তুমি অসীম কাল ধরে হেঁটে যাও কত তারপর যদি বলি তুমি মোট কত কিলোমিটার হাঁটবা, এটা কোনো প্রশ্ন হইল? আমি বললাম এই অপূর্ব ভাই আপনি অসীম কাল ধরে হেঁটে যান, তারপরে বললাম মোট কত কিলোমিটার হাঁটবেন ভাই, তো এটা বোকার প্রশ্ন হয়ে গেল না? একবার বললো যে অসীম কাল ধরে হাঁটতে, তাহলে আবার কত, এখানে কোনো লিমিট আছে? তাহলে এই অসীম ধারার সমষ্টি কীভাবে বের করব? কিন্তু অসীম ধারার সমষ্টি থেকে প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে, খেয়াল করেন। অসীম ধারার সমষ্টি আপনি কীভাবে বের করবেন? একটা জিনিস, এই যে ধারাটা দেখেন যে 2 4 6 8, এটা হচ্ছে সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে এই অসীম ধারার সমষ্টি কখনোই বের করা যাবে না, কখনোই না, কেউ পারবে না, পৃথিবীর কোনো গণিতবিদ বিজ্ঞানী কেউ পারবে না, কারণ এটা অসীম, এটার সমষ্টি বের করা সম্ভব নয়। এটা বুঝছেন কি না? তাহলে শুধুমাত্র গুণোত্তর ধারার ক্ষেত্রে বিশেষ কন্ডিশনে হচ্ছে আপনার সমষ্টি বের করা যায়। কেন বের করা যায় সেটা আমি ব্যাখ্যা করবো, ঠিক আছে? আচ্ছা, অসীম ধারাটা বুঝছেন? অসীম ধারা এক কথায় যেই ধারার শেষ নেই, কি বলছে যে মূলত অসীম ধারার শুরু আছে কিন্তু শেষ নাই, এটা। আচ্ছা, এটা হচ্ছে অসীম ধারা। আচ্ছা, অসীম ধারার কখন, আচ্ছা অসীম ধারার সূত্র এটা আমরা এরপরের স্লাইডে কি আছে দেখি তো, অসীম ধারার ব্যাখ্যাটা আছে কিনা। আচ্ছা, এই যে এখানে অসীম ধারার ব্যাখ্যাটা আছে, দেখছি। অসীম ধারার খেয়াল করেন, গুণোত্তর ধারার অসীম পদের বা অসীম তক সমষ্টি থাকার শর্ত, এটা একটা ধারা, গুণোত্তর ধারা। অসীম গুণোত্তর ধারাটির সমষ্টি থাকার শর্ত, সমষ্টি থাকার শর্ত কোনটা দেখেন, এটা হচ্ছে শর্ত। আর এর মানটা 1 থেকে, খেয়াল করেন এই যে সংখ্যা রেখা যদি আমি চিন্তা করি, সংখ্যা রেখা যদি চিন্তা 0, এটা হচ্ছে -1, এটা হচ্ছে প্লাসের 1, আর এর মানটা এর ভিতরে থাকতে হবে, 1 থেকে ছোট, -1 থেকে বড়। আর এর মানটা কি থাকতে হবে? 1 থেকে বড় আর কি -1 থেকে ছোট, 0 নয়, আবার 0 নয়। খেয়াল করেন যে আর এর মানটা যদি এর মধ্যে থাকে তখন হচ্ছে এই অসীম ধারার গুণত্ব মানে সমষ্টি নির্ণয় করা সম্ভব। তিথি স্যার, অঙ্ক করতে আমার অনেক ভালো লাগে কিন্তু মাঝে মাঝে অনেক সমস্যা হয়, এজন্য কি করতে পারি? না, সমস্যা হলে কি করবেন? প্র্যাকটিস করবেন, তারপর হচ্ছে ধৈর্য বাড়াবেন, এগুলো করতে পারেন। স্যার কীভাবে বুঝবো কখন? আচ্ছা, খেয়াল করেন, তাহলে অসীম ধারার সমষ্টি বের করার কন্ডিশন হচ্ছে এটা, যে সমষ্টি কখন থাকবে আর এর মান যদি -1 থেকে বড় আর 1 থেকে ছোট হয়। আচ্ছা, এখন আসেন একটা জিনিস আমি একদম ফিল করে শিখাই সে কখন আসলে অসীম ধারার সমষ্টি বের করতে পারবেন আপনি। এই যে খেয়াল করেন, যদি এই যে এখানে কি বলছে যে আর এর মানটা কি হইতে হইব? 1 থেকে ছোট বা -1 থেকে বড়, মানে কি দশমিক সংখ্যা। খেয়াল করেন, -1 থেকে বড় এবং কি 1 থেকে ছোট, মানে কি দশমিক সংখ্যা, মাইনাসের হোক আর প্লাসের হোক, আছে দশমিক সংখ্যা। খেয়াল করেন এই যে সমষ্টির সূত্রটা কি, আমাদের সমষ্টির সূত্রটা কি খেয়াল করেন, একটা সূত্র হচ্ছে এইটা, তাই না? আমি এই সূত্রটা আগে প্রথমে দেখাচ্ছি। খেয়াল করেন এখানে আর এর মানটা যদি খেয়াল করেন, আর এর মানটা মনে করেন যে 0.5 মানে কি হাফ, আর এন এর মানটা হচ্ছে অসীম ধারার ক্ষেত্রে এন এর মান অসীম, মানে অনেক বড়। এন এর মানটা কি? অনেক বড়। আচ্ছা, তাহলে খেয়াল করেন কি হচ্ছে ঘটনাটা, এই যে এই 0.5 উপরে যদি মনে করেন যে 10,000 দিলেন, 10,000 দিলেন, তার মানে কি 0.5 10,000 বার লিখে আপনি গুণ করবেন, তার মানে দশমিকের সংখ্যা লিখে যত গুণ করবেন, দেখেন 0.5 যদি গুণ করেন তাহলে কি হয় দেখেন, 5 5 25, হ্যাঁ 5 দেখেন 5 5 25, দেখেন এটা কমে গেছে। এই যে এটা ছিল 50 পয়সা, এটা হয়ে গেছে কত? 25 পয়সা, তাই না? 25 পয়সা। দশমিকের সংখ্যা পরস্পর যত গুণ করবেন কমতে থাকবে, তাহলে 0.5কে যদি 10,000 বার লিখে গুণ করেন, এটা কমতে জিরোর কাছাকাছি হয়ে যাবে, তাহলে এই সংখ্যাটা জিরোর কাছাকাছি হয়ে যাবে। ওই সংখ্যাটা যদি আপনি 1 থেকে বিয়োগ করেন, 1-এর কোনো তেমন পরিবর্তন হবে না। এই মানটা এত ছোট হবে যেটা হচ্ছে নেগলিজিবল,
নেগলিজিবল, নেগলিজিবল, ওকে, নেগলিজিবল, বুঝতে পেরেছেন? নেগলিজিবল, তার মানে এটা একেবারেই গণনা করা যায় না। যেমন হচ্ছে এক সাগর পানি থেকে যদি আপনি 1 ফোঁটা পানি তোলেন, তাহলে সাগরের পানি কমবে? বলেন তো, এক সাগর পানি থেকে যদি আপনি 1 ফোঁটা পানি তোলেন, সাগরের পানি কমবে কি কমবে না? বলেন তো, সবাই কমেন্ট করেন। তদ্রূপ 1 থেকে এই মানটা যদি মাইনাস করেন, তাহলে এই মানে মানের 1-এর মানের কোনো পরিবর্তন হবে না। বুঝতে পেরেছেন? এটা বুঝছেন কি না? 1 থেকে যদি একেবারেই নগণ্য একটা মান মাইনাস করেন, তাহলে 1-এর কোনো পরিবর্তন হবে না। তার মানে এইটা মানে অনেকটা জিরোর মতো। তার মানে কি হয় খেয়াল করেন, তার মানে এই যে এখানে এ আছে, তার মানে খেয়াল করেন, তার মানে এটা 1 আর এটা হচ্ছে এইটা। তার মানে এই 1 আর 1-এ গুণ করলে কি হয়? তার মানে হচ্ছে এ আর 1-এ গুণ করলে এ হয়, আর এখানে হচ্ছে এইটা। তার মানে এইটা হচ্ছে অসীম ধারার সমষ্টির সূত্র। অসীম ধারার সমষ্টির সূত্র হচ্ছে a বাই 1 মাইনাস আর, a বাই 1 মাইনাস আর। এটা বুঝছেন কি না? a বাই 1 মাইনাস আর, এটা হচ্ছে অসীম ধারার সমষ্টির সূত্র। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আসেন, যখন মানে আর এর মানটা কি, যখন 1 থেকে ছোট হয়, তখন হচ্ছে এইটা। আর এর মান যদি 1 থেকে বড় হয়, তখন এই কন্ডিশন। তখন খেয়াল করেন, তখন কি ঘটে? এটা কোনো কথা স্যার? আপনার লেখা কোনো গণিতের বই আছে না? বই এখনো শুরু হয় নাই। আচ্ছা, খেয়াল করেন, এখন আসেন এই জায়গায় আসেন, যদি আর এর মানটা যদি 1 থেকে বড় হয়, তাহলে কি হচ্ছে খেয়াল করেন। আমাদের সমষ্টির সূত্রটা কি? এইটা। বেসিকটা বোঝার চেষ্টা করেন ভাই। আচ্ছা, তখন খেয়াল করেন আর এর মানটা 1 থেকে বড়, মানে 2 মনে করেন, 2। তাইলে একটা জিনিস এখানে লক্ষ্য করেন যে এখানে 2, আর এই যে n এর পাওয়ারটা, n সমান হচ্ছে মনে করেন যে ইনফিনিটি বা 10,000, তাহলে n এর পাওয়ার 10,000 মাইনাস, মাইনাস 1, তারপর হচ্ছে আর মাইনাস 1। আচ্ছা, খেয়াল করেন, এখন এই 2-এর উপরে দেখেন, 2-এর উপরে 10,000 পাওয়ার আছে। তার মানে কি 2 10,000 বার লিখবো, 20,000 বার লিখবো। লিখলে এই মানটা অনেক বড় হয়ে যাবে, তাই না? অনেক বড় হয়ে যাবে। তাইলে এই মানটা অনেক বড় হয়ে যাবে, তার থেকে 1 মাইনাস করব। হ্যাঁ, এই অনেক বড় একটা মানকে আমি মানে নেগলেক্ট করতে পারবো? নেগলেক্ট করার কোনো সুযোগ নাই। ঠিক আছে? তার মানে এই মানটা খেয়াল করেন, এখানে আমার এই যে একটা জিনিস দেখেন, এই জায়গায় কিন্তু আমার এই মানটা আমি অনেক বড়, যেটা ইনফিনিটির কাছাকাছি। এই মানটা হচ্ছে এই যে টোটাল যে এই রাশির মানটা আসবে, যে এই রাটা, এটা ইনফিনিটির কাছাকাছি। তাই এই অসীম তো আমি নির্ণয় করতে পারবো না, তাই এই ক্ষেত্রে অসীম ধারার সমষ্টি নির্ণয় করা সম্ভব নয়। শুধু এই ক্ষেত্রেই সম্ভব, এই ক্ষেত্রে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন আসেন আমরা কিছু অঙ্ক দেখি। এখানে অসীম ইয়াটা আরেকটু বুঝাই। অসীম পদটা মনে করেন যে একটা রুটি, ওকে, একটা রুটি, তাই না? একটা রুটি আপনি কি করলেন? পরবর্তীতে এটারে 2 ভাগ করলেন, পরবর্তীতে এটারে এই যে হাফটারে আরো 2 ভাগ করলেন, এটারে আরো 2 ভাগ করলে কি হবে? আচ্ছা, এই একটা রুটিকে প্রথমে এইরকম করলাম 2 ভাগ, তারপরে এই যে প্রতিটা ভাগকে এইরকম করলাম, তাহলে 4 ভাগ, তারপরে এই 4 ভাগে 8 ভাগ করলাম। এইভাবে ভাগ করতেছি দেখেন, অসীম কাল ধরে করলেন, মনে করেন যে করার পরে সবগুলো রুট মানে ভাগের সমষ্টি কত বলেন তো? সবগুলো ভাগের সমষ্টি হচ্ছে একটা রুটি বা 1। দেখেন, এই ভাগটা করতে করতে আপনি যাবেন, সবগুলো ভাগের সমষ্টি কিন্তু একটা রুটি। এটা কিন্তু সমষ্টিটা কিন্তু ইনফিনিটি না, একটা রুটি। কথা বলছেন কিনা? এক ওকে। এই যে দেখেন, আমরা অসীমতকের সমষ্টির সূত্রটা কি? এই যে সমষ্টির সূত্রটা হচ্ছে এ ভাগ তার এক ভাগ এই যে এইটা। আচ্ছা, এখানে এইটাতে দেখেন তো, প্রথম পদ এ মানে কত? এ মানে 1, তারপর আর কত হয়? দ্বিতীয় পদ ভাগ এইটা, তার মানে এটা হাফ। আচ্ছা, এখন দেখেন, আমি যদি এই সূত্র যদি বসান, এর মান কত? 1, তারপর হচ্ছে এই যে 1 মাইনাস হাফ। আচ্ছা, 1 মাইনাস হাফ, তার মানে নিচে কত থাকে খেয়াল করেন,
এর মান আচ্ছা এই যে তাহলে 1 আর নিচে হচ্ছে হাফ থাকে না, হাফ। তাহলে এটা এই আর মাইনাস সাধারণ অন্তর আচ্ছা দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, হ্যাঁ। আচ্ছা তাহলে প্রথম পদ আচ্ছা এটা এটা এটার নিচে 1 আছে, তাহলে ঘুরাইলে একই হয়। আচ্ছা তাহলে 1 ভাগ দিলে একই হবে। তাহলে এটা এই যে উত্তর আসতেছে কত দেখেন, এই যে সমষ্টি, এটা তো 1 আসার কথা। এক বড়, হ্যাঁ এক বড়, আর এর মান 1 থেকে ছোট, হাফ, 1 থেকে হাফ গেলে মাইনাসের হাফ নাকি না, হ্যাঁ প্লাসের হাফ, ভাগ দিলে 2, এটা 1 হওয়ার কথা। আচ্ছা যাই হোক, খেয়াল করেন আমরা এটা ইয়া করতেছি এখানে, হ্যাঁ, যে এই ধারাটির অসীম পদের সমষ্টি কত। এখানে খেয়াল করেন এই যে এটার অনুপাতটা কত দেখেন তো, যে আর এর মানটা 2/1, 2। তারপরে দেখেন এই যে 4/2 কত হয়, 4/2 কত হয় 2। তার মানে এই আর এর মানটা 2 থেকে বড় না, 2 থেকে বড় না, 2 থেকে বড় হইলে এটা হবে কি না, 2 থেকে যখন বড় হয়, 2 থেকে যখন বড় হয়, দুই থেকে যখন বড় হবে তখন এটা হবে কি না, এটার উত্তর কত হবে, এটার উত্তর বলেন তো দ্রুত। এটা হ্যাঁ একজন উত্তর দিছে, এটা বের করা সম্ভব না, এটা হচ্ছে 1 থেকে বড়, এটা বের করা সম্ভব না, এটা 1 থেকে বড়, বুঝতে পেরেছেন। 1 থেকে বড়। আচ্ছা এই যে এইটা খেয়াল করেন, এই যে এটার অনুপাতটা দেখেন, এইটাকে এটা যদি ভাগ দেন আপনি, ভাগ, তাহলে এই যে দেখেন আমি দশমিকের পরে যদি গড় সংখ্যা সমান করি ভাগ দিলে, এই যে এটা তাই না, তাহলে এই দশমিক দশমিক বেনিশ, তার মানে কি হচ্ছে এই এতটুক বাদ। এখন যদি ভাগ দেন এই যে 1, তার মানে 100, তার মানে এটা আসতেছে হচ্ছে এইটা, তাই না, এইটা। বা এটা যদি একটু এভাবে লিখেন, এটা আসতেছে এরকম, ওকে। এখন দেখেন এই যে এইটার যে আর এর মানটা কি 1 থেকে ছোট, আর এর মানটা 1 থেকে ছোট না, 1 থেকে ছোট না, আর এর মানটা 1 থেকে ছোট না, 1 থেকে যখন ছোট হয়, আর এর মান 1 থেকে যখন ছোট হয় তখনই তো বের করা যায়। তার মানে এগুলার কি হবে, অসীম ধারার সমষ্টি নির্ণয় করা সম্ভব। আমরা অসীম ধারার সমষ্টি, এই যে এখানে একটা আছে খেয়াল করেন, তাহলে আমাদের অসীম ধারার সমষ্টির সূত্রটা কি, এ, তারপর হচ্ছে কি 1 বড় আর ছোট হয়, তাই না। তাহলে এ কত, এখানে এ কত, এ হচ্ছে এখানে 1/4, 1/4, আর কত এখানে, আর কত খেয়াল করেন তো, আর কত, বাংলা ইংরেজি হয়ে গেল না, এ হচ্ছে 1/, এই যে 4/1, আর হচ্ছে এই মাইনাসের দেখেন 6/1, আর এই প্রথম পত্র হচ্ছে এখানে, এই প্রথম পত্র হচ্ছে 4/1। আচ্ছা এটাকে যদি আপনি দেন, এই 4টা উপরে এইটা এখানে, তাহলে এটা একে তো কোনো সমস্যা নাই, এই যে 2 আর 3, তার মানে এটা হচ্ছে এই যে এরকম না, যে উপরে 2 নিচে 3 মাইনাস রইল। আচ্ছা খেয়াল করেন এখানে এই যে এর ভ্যালু কত, এর ভ্যালু এত, তারপরে আর এর ভ্যালুটা কত, আচ্ছা তাহলে এইটা এই মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তার মানে কি হচ্ছে এরকম। তাহলে এখানে যদি আমি এইটাকে 3 ধরি,
তাহলে এটা কত হচ্ছে 3 ওকে 3, তারপরে হচ্ছে 2। ওকে, আচ্ছা তার মানে এখানে আরেকটু আসলে এটা হচ্ছে এইরকম, আর নিচে হচ্ছে এটা হচ্ছে 5/3। এখন যদি আমি ঘুরিয়ে দেই, ঘুরিয়ে দিলে এটা যাবে এখানে, আর 5 আসলো নিচে। তার মানে নিচে কত 20 উপরে 3, নিচে 20 উপরে 3, সমষ্টি 20/3, সমষ্টি 20/3। টোটালি ক্যালকুলেশন, এতটুকুর পরে টোটালটা হচ্ছে ক্যালকুলেশন। অঙ্ক তো এখানেই শেষ, তাই না? বুঝতে পেরেছেন? আবদুল্লাল মেহেদি, √2 log 2 log 4 log 8 এর দশম পদ। এটা গত ক্লাসে, এটা সমান্তর ধারার অঙ্ক, এটা গত ক্লাসে করাইছি ভাই আবদুল্লাল মেহেদি ভাই। হ্যাঁ, এইভাবে ক্লাসে আমরা নর্মালি অঙ্ক করাই না, কারণ হচ্ছে আমাদের একটা প্ল্যানিং থাকে। যদি আপনাদেরকে ওপেন করে দিয়ে আপনারা অঙ্ক দিবেন, আমি লাইভ ক্লাসে আসছি, ঠিক আছে, তাইলে দেখা গেছে 3000 স্টুডেন্টে 3000 অঙ্ক দিব, কার অঙ্ক করামো? এইভাবে অঙ্ক কোনো কোর্সে করানো সম্ভব না। হ্যাঁ, একটু বি ম্যাচিউর। যে আপনি মনে করলেন যে আমার কোর্সে 3000 স্টুডেন্ট আছে, 3000 জন স্টুডেন্টের লাইভ ক্লাসে আসলাম, অঙ্ক দেওয়া শুরু করলো, তাহলে তো 3000 মানুষের চয়েস অনুযায়ী অঙ্ক করানো সম্ভব না। আমরা আমাদের রুটিন অনুযায়ী, আমাদের প্ল্যান অনুযায়ী একটা কোর্স করাচ্ছি। এই যে আপনি অঙ্কটা যেটা করেছেন দিয়েছেন, এই অঙ্কটা কিন্তু আমরা করাইছি অলরেডি। এই যে এই অঙ্কটা গত ক্লাসে করাইছি আমরা, যে log 2 log 4 log 4 log তারপরে কত 8 এর 10টি পদের সমষ্টি কত, ঠিক আছে? এটা কিন্তু করাইছে, এটার উত্তর আমাদের ছেলে মেয়েদের হয়তো জানা আছে, এটা উত্তরও মুখস্থ। এই যে 55 √ log 2 এটা মুখস্থ। কিন্তু এই ভুলটা করবেন না, এটা কেউ করবেন না। একজনকে বলে দিচ্ছি, একজনের মাধ্যমে সবাইকে মেসেজটা দিচ্ছি, যে লাইভ ক্লাসে যে কোনো শিক্ষকের লাইভ ক্লাসে আপনি যদি এইভাবে অঙ্ক দেন, আর এটা যদি আমরা পারমিট করি, দেখা গেছে সবাই এইভাবে অঙ্ক দেওয়া শুরু করলে, তাহলে আমি কার অঙ্ক করাবো? আমি কি আমার প্ল্যান অনুযায়ী ক্লাস নিব, নাকি আপনাদের অঙ্কই করাতে থাকবো? ঠিক আছে, আচ্ছা, এইভাবে সম্ভব না। আর আপনারা দেখেন, আপনি যেটা চাচ্ছেন এটা কিন্তু আমরা দিচ্ছি, এটা কিন্তু আপনি পাইছেন, এই যে গত ক্লাসে এটা সমান্তর ধারার অঙ্ক, আজকে তো গুণোত্তর ধারার ক্লাস। বুঝতে পেরেছেন মেহেদি ভাই? বুঝতে পেরেছেন কিনা জানাবেন। আচ্ছা, এইটা দেখেন, এটা কত হবে, যে 0.9 0.09 এই ধারার অসীম। তাহলে এই খেয়াল, আমাদের অসীম সূত্রটা কি অসীমের, এইটা। তাহলে এখানে খেয়াল করেন, তার মানে এ কত, এ হচ্ছে, খেয়াল করেন, এ হচ্ছে এইটা, তাই না? এইটারে আমরা একটু এইভাবে লিখলে, এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো, এইভাবে লেখা যায় কিনা, সরি, এটাকে এইভাবে লেখা যায় কিনা, যে 0.9 মানে কি 9/10 বা 10/9 এইভাবে লিখলে। আচ্ছা, তারপরে আমাদের অনুপাতটা বের করতে হবে। অনুপাতটা বের করলে খেয়াল করেন, আমাকে দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ না দিতে হবে। আচ্ছা, এইটাকে আপনি যদি এইভাবে চিন্তা করেন, দেখেন যে এখানে 1 ঘর বাড়াই দিলাম, তাহলে আমার কি হয় 9 আর এটা 90, তাহলে কাটাকাটি করলে 1 আর এটা 10, তার মানে খেয়াল করেন। ওকে, আচ্ছা, তাহলে আর এর মানও পেয়ে গেলাম। আচ্ছা, এখন এখানে আসেন, এর মান কত? এর মান কত হচ্ছে এই যে এইটা, তারপর হচ্ছে 1 মাইনাস এত। তাহলে এইটা যদি আমি এই যে 10 ধরি, লসাগু 10, তার মানে 10 - 1, আর উপরে হচ্ছে 9 - 10। তাহলে এখানে এটা কি হচ্ছে দেখেন তো, এই যে উপরে হচ্ছে এইটা, আর নিচে হচ্ছে দেখেন 10 থেকে 1 গেলে 9,
তাহলে 9 আর এখানে এইটা। আচ্ছা, তারপরে আসেন যদি একটু ঘুরিয়ে দেই আমরা, এই ভাগ চিহ্নটা গুণ হয়ে গেল, তারপরে এই 10টা এরকম হইল। তার মানে দেখেন এইটা কাটা, এটা কাটা, এটা কাটা, তার মানে 1 হইল, 1 হইল, ঠিক কি না? উত্তর কত? 1। উত্তর কত? 1। বুঝতে পেরেছেন? উত্তর বুঝতে পেরেছেন? সি। ওকে, এটা সেম টাইপেরই। তারপরে এই হচ্ছে আমাদের আজকের লেকচার, এতটুকু ছিল প্রিয় শিক্ষার্থীরা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ক্লাসটি কেমন লাগলো দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন। আজকের ক্লাসটি কেমন লেগেছে দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দিন। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে লাইভ ক্লাস থেকে ইনশাল্লাহ চলে যাব। দারুণ হয়েছে। তারপর হচ্ছে সময় নিয়ে বড় বিপদে আছি। রবিন, কিসের সময় নিয়ে? কোনো বিপদ নাই, জাস্ট ধৈর্য ধরে সব কিছু টাইম ম্যানেজমেন্ট করে নেন। ওকে, আলহামদুলিল্লাহ ভালো স্যার। এর পরবর্তী ক্লাস কিসের উপর হবে? আবেল মাহমুদ ভাই, আপনি একটা কোর্স প্ল্যান পেয়েছেন আমাদের ভর্তির সময়, ওই কোর্স প্ল্যানে দেখেন তো ধারার পরে কি আছে, ওইটাই হবে ইনশাল্লাহ। বি স্মার্ট। মুশফিকা খাতুন, আলহামদুলিল্লাহ ভালো। স্যারের পরবর্তী ক্লাস কিসের উপর? আচ্ছা হ্যাঁ, এটা আবেল মাহমুদ ভাই উত্তর দিয়েছি। হ্যাঁ, তো প্রিয় শিক্ষার্থীরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।